তো আমরা ইন্টিগ্রেশন নিয়ে আলোচনা আমাদের চলছিল। তো এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের সেকেন্ড লেকচার। তো এখানে আমরা শুরুতে গত ক্লাসের আলোচনাটা একটু আমরা রিক্যাপ করার চেষ্টা করব। ঠিক আছে, আমরা একটু দেখবো যে আমাদের কার কি মনে আছে। ঠিক আছে, আচ্ছা। প্রপার্টিজ গুলো একটু আবার আলোচনা করলে ভালো হবে পরবর্তীতে আর কি। প্রপার্টিজ আর আলোচনা আমি মনে করি আপনারা রেকর্ড দেখলেই হবে। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। প্রপার্টিজে আপনারা রেকর্ড দেখে নেবেন। সমস্যা হলে গ্রুপে বলবেন, তখন দরকার হলে আবার ক্লাস হবে। ঠিক আছে ভাই? আচ্ছা। তো যারা লাস্ট ক্লাসে ছিলেন তাদের মধ্যে থেকে আব্দুর রহমান ভাই শুনতেছেন? জি ভাই। মনে করেন কোন একটা ফাংশনের ইন্টিগ্রেশন। ঠিক আছে, ইন্টিগ্রেশন এখন আমি বললাম যে জিরো জি। থেকে পাই, জিরো থেকে পাই এই ইন্টারভালের মধ্যে ওই ফাংশনের ভ্যালু হচ্ছে কত? ওই ফাংশনের ভ্যালু হচ্ছে মনে করেন 5। 0 থেকে 5 ইন্টারভালের মধ্যে ফাংশনের ভ্যালু হচ্ছে 5। এখন আমি যদি ইন্টারভালটাকে চেঞ্জ করে দিই, 0 থেকে 5 না দিয়ে 5 থেকে 0 ইন্টারভাল দেই, লোয়ার লিমিট হচ্ছে 5 আর আপার লিমিট হচ্ছে 0, এই ইন্টারভালের মধ্যে এই ফাংশনের ইন্টিগ্রেশনের ভ্যালু কত আপনি কি বলতে পারবেন? উম, বা সেম হইলে জিরো, মানে যদি চেঞ্জ করা আবার হয়। ইন্টারভালটা মাইনাস ইন্টারভালটাকে মাইনাস ফাইভ। ইন্টারভালটা যদি আমরা এক্সচেঞ্জ করি, চেঞ্জ করি, তখন সেই ক্ষেত্রে কি হয়? আমাদের ক্ষেত্রফলের যে মানটা, এরিয়ার যে মানটা, সেটা মা- মাইনাস হয়ে মান যায়। জিরো হয়। না, মান 0 হবে না, তখন সেটা হ্যাঁ, ওইটা মানটা তো মনে হয় মাইনাস হয়ে মাইনাস যাবে। হয়। মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। ওকে। জি ভাই। আচ্ছা, আহ র্যান্ডমলি জিজ্ঞেস করি। সুপ্তি আপু, আপনি কি শুনতেছেন? আপনি কি লাস্ট ক্লাস করছিলেন? জি ভাইয়া। আচ্ছা। আপু আপনি আমাকে বলেন দেখি। উম, ধরেন একটা ইন্টারভাল হচ্ছে 2 থেকে 5, একটা ইন্টারভাল এর মাঝখানে এফ অফ এক্স কে আপনি ইন্টিগ্রেশন করবেন। তো আপনি কি চাইলে এই 2 থেকে 5 ইন্টারভালটাকে 2 থেকে 3 ইন্টারভালের মধ্যে একবার ইন্টিগ্রেট করলেন, আর 3 থেকে 5 ইন্টারভালের মধ্যে একবার ইন্টিগ্রেট করে যোগ করলেন? এই ক্ষেত্রে এটা করলে কি অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশনের রেজাল্টটা কি সেম থাকবে নাকি ডিফারেন্ট হয়ে যাবে? ভাইয়া সেম থাকবে। সেম থাকবে, ভেরি গুড। আচ্ছা, ভেরি গুড। এবার পারভেজ মোশাররফ ভাই, আপনি কি শুনতেছেন? হ্যাঁ, জি ভাই। আচ্ছা ভাই, আপনি একটু বলেন দেখি। আহ আপনি কি ইভেন ফাংশনের নাম শুনছেন? জি, ইভেন ফাংশন, জি। আচ্ছা, ইভেন ফাংশনের একটা এক্সাম্পল দিতে পারবেন? এফ অফ এক্স, ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এফ অফ মাইনাস এক্স। হ্যাঁ, আপনি ইভেন ফাংশনের হচ্ছে ডেফিনেশন বলছেন। ভেরি গুড। ইভেন ফাংশনের একটা এক্সাম্পল জানতে চাচ্ছিলাম, তাহলে আমি অন্য একজনের থেকে জেনে নিই। আহ কাকে জিজ্ঞেস করা যায়? রাজিন হোসেন ভাই, আপনি শুনতেছেন ভাইয়া? হ্যাঁ ভাইয়া, জি শুনছি। ভাইয়া। আচ্ছা ভাইয়া, আপনি কি ইভেন ফাংশনের একটা এক্সাম্পল বলতে পারবেন, যে একটা ফাংশনের নাম বলবেন যে ফাংশনটা ইভেন ফাংশনের শর্তটা মানে? জি, কস এক্স। ভেরি গুড। কজ এক্স হচ্ছে একটা ইভেন ফাংশন, ভেরি গুড। আচ্ছা, এখন আরিফ হোসেন রাফি ভাই শুনতেছেন? আরিফ হোসেন ভাই কি শুনতেছেন? আচ্ছা, সম্ভবত ভাই আমাদের সাথে নাই। ফারহানা আক্তার আপু কি শুনতেছেন? জি ভাইয়া। একটা অড ফাংশনের এক্সাম্পল বলতে পারবেন? ডট ফাংশন আছে সাইন এক্স, এফ অফ এক্স সমান সাইন এক্স। সাইন এক্স, ভেরি গুড। আচ্ছা, মাসুম মজুমদার ভাই শুনতেছেন? জি ভাইয়া। ভাইয়া, সাইন এক্স ফাংশনটা যে অড ফাংশন, এখন এটার ধরেন সাইন এক্সটা একটা অড ফাংশন, ঠিক আছে, ধরেন কি এটা তো অড ফাংশনই অবশ্যই, তাই না? এখন সাইন এক্স ফাংশনটাকে আমি ইন্টিগ্রেট করতে চাই মাইনাস পাই থেকে প্লাস পাই এর মাঝখানে। আপনি কি বলতে পারবেন এটার রেজাল্টটাকে আপনি
স্মার্টলি কিভাবে বলতে পারেন রেজাল্টটা কত হবে? ভাইয়া ইসমা রেজাল্টটা জিরো হবে ভাইয়া। অড ফাংশন রেজাল্টটা রেজাল্ট অলওয়েজ জিরো। হ্যাঁ, যদি সেম লিমিটের মধ্যে হয়, প্লাস মাইনাসের মধ্যে, তাই না? জি ভাইয়া। আচ্ছা, জি ভাইয়া জি। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, দেখি এটা কঠিন প্রশ্ন জিজ্ঞেস করি, কারা জিজ্ঞেস করা যায়। বোরহান উদ্দিন ভাই শুনতেছেন? আচ্ছা, নাই সম্ভবত। আহ অনামিকা আক্তার আপু শুনতেছেন? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। আপনি কি গত ক্লাসটা করেছিলেন? জি ভাইয়া। মানে সবকিছু বুঝতে পারছিলেন? জি ভাইয়া। আচ্ছা, আপনি কি আমাকে সেকেন্ড ফান্ডামেন্টাল থিওরাম অফ ক্যালকুলাস এফটিসি 2 ওইটার স্টেটমেন্টটা বলতে পারবেন? হুম এফ অফ এক্স ইজ ইকুয়াল টু লিমিটেডটা ভাইয়া মনে নেই, আচ্ছা আচ্ছা, কোন সমস্যা নেই। পরবর্তীতে আর দেখে নিতে হতো না। আচ্ছা, একটু দেখে নিবেন, ঠিক আছে, একটু দেখে নিবেন, আমি তো মনে হয় পড়াইছিলাম, একটু দেখে নিবেন। আচ্ছা, হ্যাঁ মাহমুদুল ভাইয়া হাসান ভাই, পড়াইছিল। মাহমুদুল হাসান ভাই শুনতেছেন? জি ভাইয়া শুনতেছি। আচ্ছা ভাইয়া, আপনাকে আপনারা বলেন কোন জায়গা থেকে প্রশ্ন জিজ্ঞেস করবো। আচ্ছা, আপনারা একটা কাজ করি, ইন্টিগ্রেশন থেকে জিজ্ঞেস করি, ইন্টিগ্রেশন ফর্মুলা থেকে। ফর্মুলা গুলো জানা আছে কিনা ভাই? ফর্মুলা গুলো তো পড়ছিলাম, বলেন দেখি একটা দেখি। আচ্ছা ঠিক আছে, দেখি আপনার কনফিডেন্স আছে মনে হইতেছে। বলেন 1/a² - x² এর ইন্টিগ্রেশন কি হবে? 1/a tan ইনভার্স x/a প্লাস c। না ভাইয়া, আপনার এটা হয় নাই। কেউ কি পারবেন এটা? 1/a² - x² এর ইন্টিগ্রেশন। কোনটা ভাই? 1 বাই a² - tan ইনভার্স x/a প্লাস c, তাই তো সাইন হওয়ার কথা। ইনভার্স এ বাই এক্স 1/2a ln a plus x ভাগ a minus x। বাই এক্স্যাক্টলি। 1 বাই এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ার। হ্যাঁ, 1/a² - x², এটা হবে আমি 1 ক্লাসেরটা বলছিলাম ভাই। 1/2a লন এ প্লাস এক্স ডিভাইড বাই এ মাইনাস এক্স। হ্যাঁ হ্যাঁ, ইয়া ভাই কি জানি, ভাইয়ের নাম ভুলে গেলাম। মাহমুদ পারভেজ হাসান। মোশাররফ। মাহমুদুল হাসান ভাই, এবার বুঝতে পারছেন ঠিক আছে না আপনি? হ্যাঁ হ্যাঁ, আমি প্লাসেরটা বলছিলাম ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি প্লাসেরটা বলে ফেলছেন, আপনি হলো আচ্ছা প্লাসেরটা আচ্ছা, বলে ফেলছেন, ঠিক আছে? কনফিডেন্সলি বলে ফেলছি তো, উল্টাটা বলে ফেলছি। আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় আমি সবাইকে জিজ্ঞেস করতে পারি না, কেউ আবার মাইন্ড করেন না আসলে। আজকে নতুন পড়া পড়তে হবে তো, আমরা যাতে একটু রিভিউ করি আর কি, প্রতি ক্লাস শেষেই নতুন ক্লাসের মধ্যে আমরা আগের ক্লাসের পার্টটুকু একটু রিভিউ করি, এইটুকুই। এই একজন দিয়ে আমার নাম দিয়ে জয়েন করছে, বুঝলাম না, আকিল স্যার হিসেবে জয়েন করছে। ভাই আপনি পড়ান ভাই, কে জয়েন করছেন? যাই হোক, সমস্যা নাই, আসেন আমরা পড়া শুরু করি। ভাইয়া, কি বলেন? লিমিট যখন 0 থেকে π/2 এর মধ্যে থাকবে, সাইন সাইন পাওয়ার nx dx, এটার তখন কিভাবে করবো? মানে ওয়ালিস থিওরামটা প্রয়োগ করে করতে হবে এই ধরনের ইউজে। হ্যাঁ, এটা এই ধরনের জিনিস আপনি ওয়ালিস থিওরেম দিয়ে করবেন। আর ওয়ালিস থিওরেম ছাড়া যদি করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে ওই যে ফর্মুলা ভেঙে ভেঙে করতে হবে। ফর্মুলায় কি ভেঙে ভেঙে করতে হবে, কারণ ধরেন আপনাকে আমি একটা এক্সাম্পল দিই, ধরেন আপনি সাইন স্কোয়ার এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন করতে চান 0 থেকে π/2 এর মাঝখানে, ওকে? তাহলে হুম, কিভাবে করবেন বলেন? আপনি এখানে একটা 2 গুণ দিবেন, বাইরে একটা হাফ দিবেন, তাহলে 2 সাইন স্কোয়ার এক্স কি লেখা যায়? 1 মাইনাস কস 2x, 2a, আচ্ছা। 0 থেকে π/2। এবার আপনি দেখেন 1 কে ইন্ডিকেট করতে পারবেন এক্স, আর cos 2x কে করলে কি হবে? sin 2x ডিভাইডেড বাই 2, এবার লিমিট বসাই দিবেন, অ্যান্সার চলে আসবে। এখন মনে করেন sin কিউব x এর ইন্টিগ্রেশন করবেন, এটাও তো n এর ভ্যালু 3 বসলো, তাই তো? এখন আপনি এটার ইন্টিগ্রেশন কিভাবে করবেন 0 থেকে π/2 এর মাঝখানে? আপনি এখানে একটা 4 গুণ দেন, বাইরে একটা 1/4 গুণ দেন। 4 sin কিউব x এর একটা ফর্মুলা আছে। আচ্ছা, একটা জিনিস আমি আপনাদের একটু বলি, ইন্টিগ্রেশনের যদি আমি আপনাদেরকে ইন্টিগ্রেশন শিখাইতাম তাহলে হয়তো বা আরো ডিটেলস বলতাম। কখনো আপনারা স্কোয়ার রাশি, কিউব রাশি, টু দি পাওয়ার 4 এদেরকে ইন্টিগ্রেট করতে পারবেন না ডিরেক্টলি, ঠিক আছে? এদেরকে কি করতে হয়? এদেরকে হচ্ছে আগে পাওয়ার 1-এ আনতে হয়, ঠিক আছে? পাওয়ার 1-এ আনার এই যে ফর্মুলা দেখলেন না, এই যে 1 মাইনাস কস 2x নিয়ে আসলাম, দেখেন এখানে পাওয়ার ছিল 2, এখানে কিন্তু পাওয়ার 1 হয়ে গেছে। এবার কিন্তু আমি ইন্টিগ্রেট করতে পারবো এটাকে। কিন্তু যদি পাওয়ার যদি দ্বিঘাত, ত্রিঘাত, চতুর্ঘাত, পঞ্চঘাত থাকে, সেটাকে ডিরেক্ট ইন্টিগ্রেট করা যায় না, সেটাকে আগে পাওয়ার কমায় আনতে হয়, পাওয়ার কমায় ছোট করে তারপর ইন্টিগ্রেট করতে হয়, ঠিক আছে? তো তখন আপনার জন্য অনেক ঝামেলা হয়ে যাবে, বুঝতে পারছেন? এই জন্য ওয়ালিস থিওরেমে যাবেন 0 থেকে π/2 এর ক্ষেত্রে। ওয়ালিস থিওরেমে করবেন, মানে জাস্ট 10 সেকেন্ডস এর মধ্যে আপনাদের অ্যান্সার চলে আসবে, বুঝতে পারছেন? জি। আচ্ছা,
তো আমরা শুরু ভাই করি। জি বলেন। ভাই পিডিএফ ডাউনলোড করতেছিলাম কিন্তু মানে ডাউনলোড করার পরে ওইটা যে প্রশ্নবোধক চিহ্ন আসতেছে আর ফাইল মানে পিডিএফটা থাকতেছে না। আচ্ছা, আপনি হচ্ছে আজকে ক্লাস শেষে এই প্রবলেমটা হচ্ছে গ্রুপের ভিতরে জানাবেন। আমাদের মেনশন করে দিবেন। সৌরভ দাস বলতে আমার এক ফ্রেন্ড, আপনাদের এই টেকনিক্যাল বিষয়গুলো ওই দেখে, বুঝতে পারছেন? আমি এগুলো কিছুই দেখি না। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে বলবেন, আশা করি ও সলভ দিবে, অবশ্যই সলভ দিবে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এরিয়ার আলোচনাটা শুরু করি। তো ভাইয়ারা, ইন্টিগ্রেশন মানে আসলে কি? ইন্টিগ্রেশন আমাদের শুরুতে ইন্টিগ্রেশনের দরকারটা কেন হয়েছিল, এটা নিয়ে যদি আমরা 2 মিনিট একটু কথা বলি। খেয়াল করে দেখেন, সরল রেখা দ্বারা আবদ্ধ যে ক্ষেত্রগুলো তৈরি হয়, এগুলোর কিন্তু আপনি অনেকগুলোর এরিয়াই জানেন। ধরেন 3টা সরল রেখা দ্বারা আবদ্ধ একটা ক্ষেত্রফল তৈরি হয়েছে, ক্ষেত্র তৈরি হয়েছে। এটা কি ভাইয়া বলতো? এটা কি কি ক্ষেত্র তৈরি হয়েছে? ত্রিভুজ। ত্রিভুজ। যদি 4টা সরল রেখা এরকম আবদ্ধ একটা ক্ষেত্র তৈরি করতো, কি ক্ষেত্র তৈরি হইতো ভাইয়া? চতুর্ভুজ। 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 পঞ্চভুজ। এখন একটা পঞ্চভুজ যদি হইতো, এই সরল রেখাগুলো দিয়ে তৈরি, তো নাকি? তো এটাকেও তো আপনি ত্রিভুজ আর চতুর্ভুজে ভাগ করে এরিয়া বের করতে পারতেন, পারতেন কিনা বলেন? জি। পারতেন, পারতেন। এখন সমস্যাটা কোথায় হইলো? সমস্যাটা হইলো, দেখা গেল যে অনেক বক্ররেখা আছে, আর বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কি আপনি জানেন? ধরেন এই যে এই বক্ররেখাটা এই মাঝখানে এইটুকু জায়গা আবদ্ধ করছে, এখন এইটুকুর ক্ষেত্রফল কি আপনি জানেন? বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল ঝামেলা না? না। এগুলো কি ডিরেক্ট ফর্মুলা আছে আপনাদের জানা? এখন আপনি বলতে নাই। পারেন, না। ভাই আমি জানি বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল আমি একটা জানি, এই বৃত্ত তো একটা বক্ররেখা। হ্যাঁ, আমি বলতে পারি যে ঠিক আছে, আপনি বৃত্তটা নাইলে জানেন, কিন্তু আপনি কি ইন জেনারেল যে কোনো বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল জানেন? যে কোনো বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কিন্তু না। জানেন না, তাই না ভাইয়া? জি। জানেন না। তাহলে সেই ক্ষেত্রে এখন আপনি আপনি তাহলে কি করবেন? তো এই সমস্যাটা ফেস করছিলেন হচ্ছে ম্যাথমেটিশিয়ান রিমেন। আপনার কি রিমেনের নাম শুনছেন? জি জি, ভাইয়া। শুনছি ভাইয়া। রিমেন ইন্টিগ্রেশনের নাম শুনছেন? জি। জি রিমেন ভাইয়া। ইন্টিগ্রেশন। এখন এই যে আপনারা অনেকে নাম শুনছেন, যারা শুনেন না তাদের জন্য আমি বলি, এইখানেও আমাদের লিমিটের প্রয়োজন হবে, এখানেও আমাদের লিমিটের প্রয়োজন হবে। লিমিট ছাড়া ক্যালকুলাস অসম্ভব। তো রিমেন কি করছে? রিমেন বললো যে আচ্ছা, একটা কাজ করি, এইটাকে আমি 2টা আয়তক্ষেত্রে ভাগ করি, মাঝখানে একটা দাগ টানি, 2টা আয়তক্ষেত্রে ভাগ করি। আচ্ছা বলেন তো, মাঝখানে যদি 2টা আয়তক্ষেত্রে ভাগ করলেন, এটা কি আয়তক্ষেত্র হয়েছে? হয় নাই তো। না, তাহলে আপনি হয় একটা নাই। কাজ করেন, এই জায়গা থেকে একটা সোজাসুজি একটা দাগ টানেন, এটার মিলিয়ে দেন, আর এই জায়গা থেকে সোজাসুজি একটা দাগ টানেন, এটার মিলিয়ে দেন। তাহলে এখন আপনি এই আয়তক্ষেত্র 2টার ক্ষেত্রফল তো বের করতে পারবেন নাকি? পারবেন না? হুম। হ্যাঁ, অবশ্যই পারবো। আচ্ছা, এখন যদি এই আয়তক্ষেত্র 2টার ক্ষেত্রফল বের করেন, এটা কি আপনার অরিজিনাল ক্ষেত্রফলটা আসবে? এখানে কিন্তু এক্সট্রা কিছু জায়গা চলে না। আসছে না? এক্সট্রা কিছু জায়গা চলে আসছে না বেড়া? হ্যাঁ হ্যাঁ। জি। এখানে আবার এক্সট্রা কিছু, আবার এখানে আবার কিছু জায়গা বাদ পড়ছে, তাহলে কিছু জায়গা বাদ পড়ছে, কিছু জায়গা এক্সট্রা আসছে। তাহলে আপনি কি অ্যাকুরেট রেজাল্টটা পাইলেন নাকি পাইলেন না? না। পান নাই, পাইনি। পান নাই। তাহলে এখন আপনি একটা কাজ করেন, তো সে দেখলো যে এবার একটার জায়গায় যদি আমি 2টা আয়তক্ষেত্র 3টা আয়তক্ষেত্র ড্র করতাম, এবার দেখা গেল যে অ্যাকুরেট এরিয়া এবারও আসে নাই, এবার কিছু কম আসছে, তাই না? কিছু কম আসছে। হুম। আচ্ছা, এখন সে যেটা করলো, সেখানে আরো আয়তক্ষেত্রের পরিমাণ বাড়াইতে থাকলো, আয়তক্ষেত্রের পরিমাণ বাড়াইতে থাকলো। এবারও কি অ্যাকুরেট ক্ষেত্রফল আসবে আপনার? না। এদেরকে যোগ করেন, এদেরকে যোগ করেন, এটাকে যোগ করেন, এটাকে যোগ করেন। কিন্তু এবার ভাইয়েরা একটা কথা আমাকে বলেন, এইবার কি আপনার যে ক্ষেত্রফল যেটা আসবে, সেটা আগের গুলাতে একটু বেটার আসতেছে না? জি। একটু বেটার আসতেছে। একটু বেটার আসতেছে। মানে ধরেন আপনার যে এররটা আগের বার হয়তো অরিজিনাল ক্ষেত্রফল মনে করেন ছিল 50 বর্গ একক, প্রথমবার যখন একটা আয়তক্ষেত্র নিয়েছিলাম তখন আসছিল মনে করেন 70 বর্গ একক। এখন যখন আমি নিলাম, এখন আসছে মনে করেন 45 বর্গ একক। তাহলে 45 বর্গ একক আসছে বর্তমানে। তাহলে এখন আয়তক্ষেত্রের যে আমাদের ক্ষেত্রফলটা, সেটা একটু কাছাকাছি গেছে না অরিজিনাল ক্ষেত্রফলের? জি। হ্যাঁ, জি। এখন এখানে টেকনিকটা কি? টেকনিকটা হচ্ছে রিমেন সাহেব যেটা করছে, সে এখানে আয়তক্ষেত্রের পরিমাণ ইনফাইনাইট বানাইছে। কি বানিয়ে দিছে ভাইয়া? আয়তক্ষেত্রের পরিমাণ কয়টা বানাইছে? একটা দুইটা না ইনফাইনাইট? ইনফাইনাইট। আয়তক্ষেত্রের পরিমাণ যদি ইনফাইনাইট হয়, আচ্ছা ধরেন এখানে আমি যদি ইনফাইনাইট অসীম। 2টা আয়তক্ষেত্র দিই, 2টা আয়তক্ষেত্র দিলে এই আয়তক্ষেত্র এটাকে কি বলি ভাইয়া বলেন তো? এটাকে প্রস্থ বলি না নাকি দৈর্ঘ্য বলি? কিছু একটা তো বলি নাকি? প্রস্থ। দৈর্ঘ্য। তো ধরেন এটা প্রস্থ বলি, বড়রা প্রস্থ বলি প্রস্থ ধরেন। ধরেন। আর ধরেন এটা প্রস্থ বললাম, তাহলে এই প্রস্থটার মান যখন 2টা আয়তক্ষেত্র ছিল, তখন এই প্রস্থটার মান কি ছোট ছিল না বড় ছিল? বড় ছিল। হ্যাঁ যখন আয়তক্ষেত্র বাড়ছে, এই প্রস্থগুলোর মান কি ছোট হয়েছে না? হ্যাঁ।
হুম, এখন এখন যদি আয়তক্ষেত্রের মান যদি ইনফাইনাইট সংখ্যক হয়, অসীম সংখ্যক, এই যে মানে একটা চুলের সমান এক একটা আয়তক্ষেত্র, এক একটা আয়তক্ষেত্র কি ভাই বলেন তো? চুলের সমান। আপনার চুলের হুম, সমান চিকন 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 আয়তক্ষেত্র দিয়ে আমি এই পুরো বক্ররেখাটাকে যদি আমি ভরাট করে ফেলি, তাহলে হুম, কি হুম। আমি অ্যাকুরেট ক্ষেত্রফল পাবো কি পাবো না এবার বলেন তো? Accurate পাবো। পাওয়া যাবে। হুম, আপনারা একটু ইমাজিন করার চেষ্টা করেন, ধরেন এই রেড কালার, এটা একটা দাগ, এটা একটা আয়তক্ষেত্র, এটা একটা আয়তক্ষেত্র, এটা একটা আয়তক্ষেত্র, এটা একটা আয়তক্ষেত্র। এখানে তো আমি ধরেন 10টা 20টা 100টা আয়তক্ষেত্র দিতেছি। যদি আমি 1000 কোটি আয়তক্ষেত্র এখানে বসাই এরকম চুলের সমান, তাহলে দেখেন তো, এবার দেখেন তো, এই প্রত্যেকটা আয়তক্ষেত্র যদি ক্ষেত্রফল গুলো বের করে যদি যোগ করে দিই, তাহলে কি আমি এই পুরোটার ক্ষেত্রফল পেয়ে যাবো না? পাওয়া যাবে, হ্যাঁ। হ্যাঁ, অরিজিনাল পাওয়া যাবে। তাই না? তো ওইটা আপনি কিভাবে করবেন? এত এই ইনফাইনাইট সংখ্যক আয়তক্ষেত্র, বা আপনি মনে করেন আয়তক্ষেত্রের যে এই যে প্রস্থগুলা, এই প্রস্থগুলাকে আমরা বলি হচ্ছে এইচ। আমরা ম্যাথমেটিক্সে এই প্রস্থগুলাকে কি বলি? এইচ বলি। তখন এই যে ইস, এরকম একটা ডেফিনেশন আসছে যে লিমিট এইচ টেন্স টু জিরো। এইচ টেন্স টু জিরো মানে কি? আয়তক্ষেত্রের যে প্রস্থটা আছে, প্রস্থটার মান জিরোর খুব কাছাকাছি। অর্থাৎ একটা চুলের কি প্রস্থ কিরকম থাকে? খুবই ক্ষুদ্র থাকে না? একটা চুলের পরিমাণ যদি জি, আয়তক্ষেত্র হয়, তাহলে আপনার প্রস্থ হবে খুবই ক্ষুদ্র। আর খুবই ক্ষুদ্র মানে কি? টেন্স টু জিরো হবে, তাই না? লিমিট এইচ টেন্স টু জিরো। এফ অফ এক্স বলতে কি বোঝায় ভাইয়া বলেন তো? এফ অফ এক্স বলতে এই যে এই কোটিটা বুঝায় না? এই কোটি বলতে কি, যে উচ্চতাটা বুঝায় না? এটাই এফ অফ এক্স না? জি, তাহলে আমি যদি এফ অফ এক্স এর সাথে এফ অফ এক্স এর সাথে এইচ কে গুণ করে দেই, বা ডিএক্স কে গুণ করে দিই, ডিএক্স এফ অফ এ লিমিট এইচ টেন্স টু জিরো, ঠিক আছে? লিমিট এইচ টেন্স টু জিরো সামেশন। সামেশন কেন আনবো বলেন তো? এখানে কি অনেকগুলো একটা আছে, আয়তক্ষেত্র না অনেকগুলো আয়তক্ষেত্র? অনেকগুলো। অনেকগুলো। অনেকগুলা। প্রত্যেকটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আপনি যোগ করবেন না বিয়োগ করবেন? যোগ করবেন তো নাকি? যোগ। যোগ করবো। তাহলে আমরা কি করবো? এফ অফ এক্স হচ্ছে আপনার কি দৈর্ঘ্যটা। এফ অফ এক্স কি আপনার বলেন তো? দৈর্ঘ্যটা। আর প্রস্থটা কোনটা বলেন তো? এইচ। এইচ অথবা ডেল এক্স, এইচ অথবা কি ডেল এক্স, ডিএক্স। ডিএক্স ও বলতে পারেন, তাই না? ডিএক্স ও বলতে পারি না আমরা? জি, এই এটার এইচ না বলে তো ডিএক্স ও বলতে পারি আমরা। আচ্ছা, এটার ধরেন ডিএক্স নাম দিলেন, এই প্রতিটা প্রস্থ হচ্ছে ডিএক্স, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার বলেন তো, এই যে লিমিট এফ অফ এক্স ডিএক্স, এই জিনিসটার এই পরবর্তীতে লিমিট সাইনটা উঠাই দিলে, আর সামেশন চিহ্নটার আপনি যদি একটু লম্বা একটা এস সাইন বানিয়ে দেন, এটারই বলা হয় এ থেকে বি এফ অফ এক্স ডিএক্স। কিভাবে ইন্টিগ্রেশনের জিনিসটা আসছে সেটা বুঝতে পারছেন? ইন্টিগ্রেশনটা কিভাবে আসলো? হ্যাঁ, বুঝতে পারছি। জি ভাইয়া। তাহলে বেসিক্যালি ইন্টিগ্রেশনের কাজটা কি? আমরা এটা বলি ইন্টিগ্রেশনের কাজটাই তো ক্ষেত্রফল বের করা। ক্ষেত্রফল নির্ণয় করা। তাহলে এই কথাটা আরেকবার একটু রিপিট করবেন? অবশ্যই। কোন কোন জায়গাটা বলেন তো? এই যে সামেশন থেকে যে এ টার্মস টু এ আপার লোয়ার লিমিট আর বি হচ্ছে আপার লিমিট থেকে এফ অফ এক্স ডিএক্স টা এটা কিভাবে হলো এতটুকু শুধু? হ্যাঁ, জি জি বলতেছি। দেখেন, খেয়াল করেন, এখানে বেসিক্যালি এফ অফ এক্স আর ডিএক্স দিয়ে কি বুঝাইছে? এফ অফ এক্স হচ্ছে আপনার দৈর্ঘ্য, আর ডিএক্স হচ্ছে আপনার, ডিএক্স হচ্ছে প্রস্থ। ক্ষুদ্র প্রস্থ না? ক্ষুদ্র প্রস্থ, তাই না? খুবই ক্ষুদ্র একটা প্রস্থ। তার দৈর্ঘ্যের প্রস্থ গুণ করলে আপনি পাচ্ছেন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। কয়টা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পাচ্ছেন? একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পাচ্ছেন। কিন্তু এরকম কি আয়তক্ষেত্র একটা আছে না অসংখ্য আছে? অসংখ্য আছে। তাহলে অসংখ্য। সবাইকে আপনি সামেশন চিহ্ন দিয়ে যোগ করে দিবেন। তো সামেশন মনে করেন এখানে এফ অফ এক্স আই ডিএক্স আই দিয়ে দেন, তাহলে আই ইজ ইকুয়াল টু 0 থেকে এন। আর ধরেন এন এর মানটা ইনফিনিটি বানায় দেন, এন টেন্স টু ইনফিনিটি। ধরেন এরকম আমি যদি লিখি, তাহলে তখন এই জিনিসটাকেই এই লিমিট আর সামেশন, এই লিমিট আর সামেশনের সাইনের পরিবর্তে আপনি কি আনতে পারবেন? লিমিট আর সামেশন সাইনের পরিবর্তে আপনি ইন্টিগ্রেশন সাইন আনতে পারবেন। বুঝতে পারছেন? ইন্টিগ্রেশন, হ্যাঁ, লিমিট। ইন্টিগ্রেশন সাইনটা আসছে কিভাবে এবার এটা কি বুঝতে পারছেন? জি ভাই। ভাইয়া একটু কথা বলি। এই যে 10 মিনিট যে আমি ইন্টিগ্রেশনের এই ব্যাখ্যাটা দিলাম, এই ব্যাখ্যাটা আপনার এমসিকিউ তে কোনো কাজেই আসবে না। বাট আপনার স্যাটিসফ্যাকশনের জন্য আপনি তো টিচার হবেন, আপনি তো স্টুডেন্টদেরকে বুঝাইতে চাবেন, তাই না? ইন্টিগ্রেশন জিনিসটা কিভাবে আসছে, কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করে। এই জন্য আমি যা 10 মিনিটের একটা এক্সট্রা আলোচনা রাখলাম, ঠিক আছে? এটা আপনার এমসিকিউ পরীক্ষার জন্য কোনো কাজে লাগবে না। এইটুকু মাথার থেকে, এটা মাথায় না ঢুকলে কোনো সমস্যা নেই, ঠিক আছে? বাট আমি বুঝাইতে পারছি কিনা আপনাদেরকে? ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল ওখানে, জি ভাইয়া। কি বলেন? লিমিট dx tends to 0 অথবা জি, সামেশন i equal to 0 n f of x dx এর মান, আর ইন্টিগ্রেশন a থেকে b f of x dx এর মান কি সমান হবে যদি মান বের করি? হ্যাঁ হ্যাঁ, যদি এটা যদি টেন্স টু জিরো হয়ে যায়, তখন এই লিমিটিং ভ্যালুটাই এই ইন্টিগ্রেশনের অ্যাকুরেট মানের সমান হয়ে যাবে, ঠিক আছে? যদি টেন্স টু জিরো করতে পারেন, এই ডিএক্স এর মানটা যদি টেন্স টু জিরো করে ফেলতে পারেন, অর্থাৎ প্রতিটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যদি একদম প্রস্থ যদি একদম টেন্স টু জিরো হয়ে যায়, প্রতিটা আয়তক্ষেত্র যদি চুলের সমান চিকন হয় বা তার চেয়েও চিকন হয়, তখন হচ্ছে এই ইন্টিগ্রেশনের রেজাল্টটা অ্যাকুরেট হবে, অ্যাকুরেট আসবে। এবং এগুলা নিয়ে না অনেক আমি থিওরিটিক্যাল, আর আমার একটা প্লে লিস্টই আছে রিমেইন ইন্টিগ্রেশন নিয়ে ইউটিউবে, ঠিক আছে?
ওই প্লেলিস্টের ভিতরে আমি আরো ডিটেল খুঁটিনাটি আলোচনা করছি, বাট আপাতত ওখানে যাচ্ছি না যেহেতু আমাদের এমসিকিউ পরীক্ষা, বুঝতে পারছেন? আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনার এই পর্যন্ত আলোচনা ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা যদি বুঝান আলহামদুলিল্লাহ ভালো, না বুঝলেও সমস্যা নাই। আমরা ক্ষেত্রফল নির্ণয়ের কিছু মৌলিক সূত্র দেখি। ক্ষেত্রফল নির্ণয়ের মৌলিক সূত্র আমরা কিরকম লিখতে পারি বলেন তো? ক্ষেত্রফল বা এই এরিয়া, এরিয়া ইজ ইকুয়াল টু কি হয়? এ থেকে বি ওয়াই ডিএক্স, অথবা YDX ওয়াই এর মানকে আমরা কি বলি বলেন তো ভাইয়া? এফ অফ এক্স বলি না? f ওয়াই of কে x বলা dx যায়। হুম হুম আপনি যদি এফ অফ এক্স দেন, ইন্টিগ্রেশনটা কার সাপেক্ষে করবেন? ডিএক্স এর সাপেক্ষে করবেন। dx এফ এর অফ এক্স সাপেক্ষে দিলে ইন্টিগ্রেশন হবে ডিএক্স এর সাপেক্ষে, এফ অফ এক্স দিলে ইন্টিগ্রেশন হবে ডিএক্স এর সাপেক্ষে। আর লিমিট এ থেকে বি যে দিলেন, এটা এ আর বি কার লিমিট বলেন তো? এক্স ইজ ইকুয়াল টু এ টু এক্স ইজ ইকুয়াল টু বি, এর মধ্যে হচ্ছে আপনার লিমিট। লিমিট হবে তখন এক্স অক্ষ বরাবর, ওকে? এক্স অক্ষ বরাবর হবে। যদি আপনি ওয়াই কে ইন্টিগ্রেট করেন অথবা এফ অফ এক্স কে ইন্টিগ্রেট করেন, তাহলে আপনার লিমিট নিতে হবে এক্স অক্ষ বরাবর। তখন লিমিট নিতে হবে কোন বরাবর? এক্স অক্ষ বরাবর নিতে হবে, এবং ডিএক্স এর সাপেক্ষে আপনার ইন্টিগ্রেশনটা করতে হবে, ওকে? এবার জি ভাই। সেম ইন্টিগ্রেশন আপনি চাইলে ডিওয়াই এর সাপেক্ষে করতে পারেন। যখন মনে করেন আপনি সি থেকে ডি নিবেন, x dy x আপনার dy নিতে হবে এক্স ইন্টু ডিওয়াই। আর এক্স মানে হচ্ছে গিয়ে কি? এক্স মানে হচ্ছে এফ অফ f of y এক্স মানে হচ্ছে এক্স যেই কথা, এফ অফ ওয়াই একই কথা, ওয়াই যেই কথা, এফ অফ এক্স একই কথা, এক্স যেই কথা, এফ অফ ওয়াই একই কথা। তাহলে এফ অফ ওয়াই দিলে ডি ওয়াই এর সাপেক্ষে ইন্ডিকেট করতে হবে। আর ডি ওয়াই এর সাপেক্ষে ইন্ডিকেট করতে মানে কি? সি থেকে ডি, এই যে ইন্টারভাল, এই যে লোয়ার লিমিট আর আপার লিমিট দিছে, এটা কোন অক্ষ বরাবর? লোয়ার লিমিট। এটা ওয়াই অক্ষ বরাবর, ওয়াই ইজ ইকুয়াল টু সি থেকে ওয়াই ইজ ইকুয়াল টু ডি, এই বরাবর d হচ্ছে পর্যন্ত আপনার আপার লিমিট আর লোয়ার লিমিট আছে, ঠিক আছে? ওকে, জি এরিয়া বলতে এই জিনিসটাকেই বোঝায়, ঠিক আছে? কারণ এরিয়া আবার, তাহলে এবার আরেকটা এরিয়া আমি লিখি। আরেক ধরনের এরিয়া হচ্ছে দুইটা বক্ররেখার মধ্যে এরিয়া, ঠিক আছে? দুইটা কি বক্ররেখার মধ্যে এরিয়া, ওই ধরনের এরিয়াও পসিবল। ধরেন আপনার কাছে দুইটা ফাংশন আছে, একটা হচ্ছে এফ অফ এক্স, একটা হচ্ছে জি অফ এক্স, ঠিক আছে? একটা হচ্ছে এফ অফ এক্স, একটা হচ্ছে জি অফ এক্স। তাহলে আপনি এফ অফ এক্স থেকে জি অফ এক্স কে বিয়োগ করে ডিএক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেট করবেন। এই ক্ষেত্রে এটা হচ্ছে দুইটা বক্ররেখার মধ্যে আবদ্ধ ক্ষেত্র। আমি তিনটারই চিত্র দেখাবো, চিত্র দেখালে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তিনটারই চিত্র দেখাচ্ছি আপনাদেরকে। এইখানে এ আর বি কি জানেন? এ আর বি হচ্ছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 0 এবং জি অফ এক্স ইজ ইকুয়াল টু 0, এই দুইটা ইকুয়েশনের ছেদবিন্দু। এই দুইটা ইকুয়েশনের ছেদবিন্দু, এফ অফ এক্স আর জি অফ এক্স এর ছেদবিন্দু হচ্ছে এ আর বি। ছেদবিন্দু হচ্ছে গিয়ে কি? এ আর বি, ঠিক আছে? এ আর বি হচ্ছে তাদের ছেদবিন্দু। এ আর বি হচ্ছে তাদের কি? দুটোকে ছেদ করছে যে জায়গায় এই দুইটা গ্রাফ ছেদ করবে, ছেদবিন্দুর ভুজ। ছেদবিন্দুর ভুজ হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু এ আর এক্স ইজ ইকুয়াল টু, যদি দুইটা বক্ররেখার মধ্যবর্তী, এবং এইটাকে আমরা বলি বড়, এটাকে আমরা বলি ছোট। একটা হচ্ছে বড় গ্রাফ, একটা হচ্ছে ছোট গ্রাফ। একটা হচ্ছে উপরে থাকে, বড়টাও থাকবে কোথায়? উপরে, আর একটা থাকবে নিচে। এখন এই জিনিসগুলো চলেন আমরা একটু গ্রাফিক্যালি আপনাদেরকে একটু বুঝাই, তারপরে আপনাদের থেকে আমি প্রশ্ন দিব যে আপনারা বুঝতে পারলেন কি পারলেন না, ঠিক আছে? মনে করেন যে প্রথম সিনারিওটা দেখেন, y ইজ ইকুয়াল টু সাইন এক্স। মনে করেন একটা ফাংশনের নাম আমি বললাম, ঠিক আছে? y ইজ ইকুয়াল সাইন এক্স বললাম। এখন এটারে তো আমি y ইজ ইকুয়াল টু সাইন এক্স তো বলতে পারি, x ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স y ও বলতে পারি না, বলেন তো? হ্যাঁ বলা যাবে তাহলে আপনার গ্রাফ কি চেঞ্জ হবে? ধরেন y ইজ ইকুয়াল টু সাইন এক্স এর 0 থেকে পাই এর মধ্যে গ্রাফ হচ্ছে এইটু, ঠিক আছে? এটা হলো 0 থেকে পাই এর মধ্যে গ্রাফ। এখন আমি বললাম যে 0 থেকে এটাকে 0 থেকে পাই এর মধ্যে ইন্টিগ্রেট করো, তাহলে বেসিক্যালি কি হচ্ছে ভাই বলেন তো? 0 থেকে পাই এর মধ্যে এই y ইজ ইকুয়াল টু সাইন এক্স গ্রাফের এই ভিতরের এই এরিয়াটুকু বের হচ্ছে না? আমি যে কালারটা নীল কালার দিয়ে মার্ক করলাম, এই এরিয়াটুকু বের হচ্ছে না বলেন তো? হ্যাঁ হ্যাঁ এই এরিয়াটুকু বের হচ্ছে। আচ্ছা, এখন আপনি তাহলে এটাই হচ্ছে বিষয়। তাহলে এখন আবার বলেন তো, y কে ইন্টিগ্রেট করা, 0 থেকে পাই এর মধ্যে ইন্টিগ্রেট করা যেই কথা, সাইন এক্স কে y এর মানে তো সাইন এক্স, তাহলে সাইন এক্স কে ইন্টিগ্রেট করা একই কথা। হ্যাঁ sin x dx একই কথা y কে ইন্টিগ্রেট করতে গেলে আমি ইন্টিগ্রেশন করব কোন অপারেটরের সাহায্যে? ডিএক্স অপারেটরের সাহায্যে করব, তাই না? হ্যাঁ
এটাই আমি বুঝাইতে চাচ্ছি। আর এক্স কে যদি আপনি ইন্টিগ্রেট করতে চাইতেন, এক্স কে জিরো থেকে সামথিং এ থেকে বি এর মধ্যে কিছুর মধ্যে, ধরেন এ থেকে বি এর মধ্যে এক্স কে ইন্টিগ্রেট করলেন, তাহলে আপনি এক্স কে ইন্টিগ্রেট করা মানে কি সাইন ইনভার্স ওয়াই কে ইন্টিগ্রেট করা না? হ্যাঁ, সাইন ইনভার্স ডিওয়াই। সাইন ইনভার্স ওয়াই, সেই ক্ষেত্রে আপনার বসাইতে হবে ডি ওয়াই। এটাই বলতে চাচ্ছিলাম, যদি আপনি এক্স কে ইন্টিগ্রেট করেন আপনাকে এক্স এর মান মানে হচ্ছে এফ অফ ওয়াই। এফ অফ ওয়াই দেখেন সাইন ইনভার্স ওয়াই বসে গেছে, তো তখন সাইন ইনভার্স ওয়াই কে ইন্টিগ্রেট করতে হবে এবং ডি ওয়াই এর সাপেক্ষে তখন ইন্টিগ্রেটটা করতে হবে। আর এক্স আর ওয়াই কে ইন্টিগ্রেট করা মানে এফ অফ এক্স কে ইন্টিগ্রেট করা, আর এফ অফ এক্স মানেই হচ্ছে ডি এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশনটা হবে। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা দুই বক্ররেখার আবদ্ধ এরিয়াটাও একটু বোঝার চেষ্টা করি। ভাই, সাইন এক্স কে অন্তরীকরণ করলে যে জায়গাটা আসলো, সাইন হ্যাঁ, ইনভার্স ওয়াই কে অন্তরীকরণ করলে কি ওই ক্ষেত্রফলটাই আসবে? না না না, সেম ক্ষেত্রে নাও আসতে পারে। যেমন ধরেন সাইন ইনভার্স ওয়াই কে অন্তরীকরণ করলে আপনার তো এই এই বক্ররেখা দ্বারা ওয়াই অক্ষের সাথে আবদ্ধ। ধরেন আপনি একটা ভালো প্রশ্ন করছেন, অনেক গ্রাফ আছে যেমন ওই গ্রাফের এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর মানে ইন্টিগ্রেট করলে একই রেজাল্ট আসবে, বুঝছেন? সব গ্রাফে কিন্তু নাও আসতে পারে। যেন আমি আপনাকে একটা গ্রাফ গ্রাফ দিই, আপনি এবার বলেন দেখি। ধরেন আমি আপনাকে একটা বৃত্তের ইকুয়েশন দিলাম, এবার এটারও যদি আপনি এক্স অক্ষ বরাবর ইন্টিগ্রেট করেন তাও আপনি পাবেন এই এই এরিয়াটুকু, ওয়াই অক্ষ বরাবর ইন্টিগ্রেট করলেও আপনি এই এরিয়াটুকুই পাবেন, বুঝতে পারলেন? তখন এটার 4 দিয়ে গুণ করে দিলে পুরো বৃত্তের ক্ষেত্রফল আসবে আর কি, বুঝতে পারছেন? তো বৃত্তের ক্ষেত্রে কি এক্স অক্ষ আর ওয়াই অক্ষ কি সেম না ভাইয়া? হ্যাঁ, বৃত্তের ক্ষেত্রে আপনি যে অক্ষ এক্স সাপেক্ষে করেন আর ওয়াই সাপেক্ষে করেন। এখন আপনাকে এই জন্য বুঝতে হবে প্রশ্ন পড়ে যে প্রশ্নের মধ্যে কি বলছে, এক্স অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল বের করতে বলছে নাকি ওয়াই অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল বের করতে বলছে। ওয়াই অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল বের করলে তো ডিফারেন্ট অ্যান্সার আসবে, এটাই স্বাভাবিক না? হ্যাঁ, ধরেন এই যে এখানে একটা আমি বৃত্তর এক্সাম্পল বাদে র্যান্ডম একটা ফাংশন দিই, ধরেন এই ফাংশনটা এক্স অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল কতটুকু ভাই বলেন তো? এই যে এইটুকু না, এইটুকু। জি, আবার এই সেম ফাংশনটার আমি যদি বলি ওয়াই অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল কতটুকু? এটা ওই ওয়াই অক্ষের সাথে যাবে। এইটুকু না? তো হ্যাঁ, দুইটা কি সেম হইলো? দুইটা কি সেম হইলো? না না না, দুইটা কিন্তু সেম হলো না, এটাই আর কি বলতে চাচ্ছিলাম। আপনারা ক্লিয়ার? তখন রেজাল্ট বুঝতে পারছি। ভিন্ন আসবে নাকি? হ্যাঁ, রেজাল্ট ভিন্ন আসবে। তো আপনাকে আসলে বুঝতে হবে যে ওখানে প্রশ্নের মধ্যে উল্লেখ থাকে যে এক্স অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, মানে একটা ফাংশন দেওয়া থাকবে, বলবে এই ফাংশন এবং এক্স অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত। সেই ক্ষেত্রে আপনি ওয়াই কে ইন্টিগ্রেট করবেন, এক্স অক্ষের সাথে আবদ্ধ ক্ষেত্রফল বের করবেন, এরকম আর কি বিষয়টা। আর যদি কিছু না বলে ভাই, মানে র্যান্ডমলি, তখন এই ক্ষেত্রে কি আমরা না, র্যান্ডম যেকোনো কখনোই বলা থাকে না, বলা থাকে যে হয় বলা থাকবে যে ওই ফাংশনের ক্ষেত্রফল বের করো, তাহলে ফাংশনের নিজের ভিতরে আবদ্ধ ক্ষেত্রফল বের করো। ধরেন বলা থাকবে যে বৃত্তের ভিতরের ক্ষেত্রফল কত, তো সেটা তো আপনি বৃত্তের গ্রাফ যাই না তখন অঙ্কটা করতে হবে, ঠিক আছে? তো এগুলো অবশ্যই বলা থাকবে। আমরা আজকে অঙ্ক করবো, তো তখন আপনি দেখবেন এগুলো বলা থাকবে, এটা নিয়ে টেনশন নিয়ে ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে দুইটা ফাংশনের মধ্যবর্তী ক্ষেত্রফল। মনে করেন এখানে একটা ফাংশনের গ্রাফ, এটা হচ্ছে একটা সরল রেখা। তাহলে এই যে দুইটা ফাংশনের মধ্যবর্তী যে ক্ষেত্রফলটুকু, এই ক্ষেত্রফলটুকু আপনারা যদি বের করতে পারেন, আপনি কি করবেন? এখানে একটা তাদের ছেদবিন্দু আছে, হ্যাঁ, এখানে তাদের একটা ছেদবিন্দু আছে। প্রথমে আপনাদের এই দুইটা ছেদবিন্দু বের করতে হবে। এই ছেদবিন্দু এটাকে আমি বলবো এ, আর এই ছেদবিন্দুটাকে আমি কি এটাকে বলবো? বি। পি। বি। এখন বলেন তো কোন ফাংশনটা উপর, আপার ফাংশন কোনটা? এটা হচ্ছে আপার ফাংশন বা উপরের বি। ফাংশন, উপর ফাংশন, আর এটা এটা হচ্ছে হচ্ছে কি লোয়ার লোয়ার ফাংশন। ফাংশন। তাহলে আপনাকে ধরেন আপার ফাংশনের নাম হচ্ছে এফ অফ এক্স আর লোয়ার ফাংশনের নাম হচ্ছে জি অফ এক্স। তাহলে আপনি এ থেকে বি এর মধ্যে ইন্টিগ্রেট করলে আপনি এই ভিতরের জায়গাটুকু চান, এই ভিতরের জায়গাটুকু যদি বের করতে চান তাহলে আপনাকে কি কা থেকে কাকে বিয়োগ করতে হবে? এফ অফ এক্স থেকে জি অফ এক্স কে বিয়োগ করতে হবে। এফ অফ এক্স থেকে জি অফ এক্স কে বিয়োগ করে আপনার ইন্টিগ্রেশনটা করতে হবে। তাহলে আপনি এই দুইটা বক্ররেখার, এটা একটা বক্ররেখা, এটা একটা বক্ররেখা, এই দুইটা বক্ররেখার ভিতরের এরিয়াটুকু আপনি পেয়ে যাবেন। দুইটা বক্ররেখার ভিতরের এরিয়াটুকু পেয়ে যাবেন, আবদ্ধ এরিয়াটুকু পেয়ে যাবেন। তাহলে এরিয়া অনেক ধরনের হতে পারে, দুইটা বক্ররেখার আবদ্ধ এরিয়া হতে পারে, তো ভাইয়া একটা বক্ররেখা এবং এক্স অক্ষের আবদ্ধ এরিয়া হতে পারে, একটা বক্ররেখা এবং ওয়াই অক্ষের আবদ্ধ এরিয়া হতে পারে। এই তিন ধরনের কেস হতে পারে, বুঝতে পারলেন? জি, সবাই কি ভাই, ক্লিয়ার ভাই, এই পর্যন্ত? জি বলেন। ভাই, বিয়োগ করার ক্ষেত্রে তো মানে বড়টা থেকে ছোটটা বিয়োগ করা লাগবে। মানে এই ক্ষেত্রে আমরা মানে কিভাবে সহজে বুঝতে পারি যে আসলে এটাই মানে বড়, এটাই ছোট, বা গ্রাফ দেখে এক্স্যাক্টলি। দেখতে করতে হবে কিনা? আচ্ছা, আমাকে একটা কথা বলেন ভাইয়া, আপনি কি প্রথমে ছেদবিন্দুটা বের করতে পারবেন দুইটা গ্রাফের? হ্যাঁ, জি। ধরেন আমি একটা গ্রাফ দিয়ে দিলাম আপনাকে, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, হ্যাঁ, আর একটা দিলাম ওয়াই ইজ ইকুয়াল টু এক্স।
ঠিক আছে, এই দুইটা গ্রাফ দিয়ে দিলাম, বললাম যে এদের মধ্যবর্তী আবদ্ধ ক্ষেত্রফল বের করো। তাহলে আপনার কাজ কি? প্রথমে তাদের ছেদবিন্দুটা বের করা, তাই না? ছেদবিন্দু বের করা না? জি জি তাহলে এটার ছেদবিন্দুটা বের করেন তো। ছেদবিন্দু কিভাবে বের করবেন? এটার y ইকুয়াল টু x এর মান এই ইকুয়েশনে বসাই দেন, তাহলে কত পাবেন? x ইকুয়াল টু x স্কয়ার, এক পাশে এক্স নিয়ে যান, স্কোয়ার x স্কয়ার মাইনাস x ইকুয়াল টু 0, x কমন নেন, 0 x ইনটু x এক্স প্লাস মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু 0 আর 1 পাচ্ছেন না? ও 1 পাচ্ছি, জি 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 ইন্টিগ্রেশনটা কত থেকে কতর মধ্যে হচ্ছে? 0 থেকে 1 এর মধ্যে ইন্টিগ্রেশন হচ্ছে না ভাইয়া? হ্যাঁ এবার আপনি একটা কাজ করবেন, একটা চোরা বুদ্ধি আমি আপনার শিখাই দিই। আর আপনি মনে করেন যে কোনো কারণে জানেন না যে y ইকুয়াল টু x স্কয়ার ফাংশনটা বড় নাকি y ইকুয়াল টু x ফাংশনটা বড়। 0 থেকে 1 এর মাঝখানে যে কোনো একটা পয়েন্ট বলেন, 0.5 হইতে পারে না যে কোনো একটা পয়েন্ট? হতে পারে 0.5 0.5টা এর মধ্যেও বসাবেন, এর মধ্যেও বসাবেন, যার মান বড় আসবে বুঝবেন সেটা আপার ফাংশন। হুম 0.5টা এখানে বসান, হাফ বসান, তাহলে হাফ স্কয়ার মানে কত আসছে? 1/4। 1/4 মানে 0.25 আর এখানে হাফ বসালে কত আসছে? হাফই আসতেছে। হাফ আসতেছে 0.5 তাহলে কে বড়? y ইকুয়াল টু x বড় না x স্কয়ার বড়? y ইকুয়াল x এক্স স্কোয়ার y ইকুয়াল টু x বড়। তাহলে ভাইয়া বলো তো কার থেকে আরে বিয়োগ দিবেন? x থেকে x স্কয়ারকে বিয়োগ দিবেন না? জি এই প্রশ্নটা ভাইয়া কোথায় কোথায় আসে জানেন? এই প্রশ্নটা আপনারা যদি পরীক্ষা দিয়ে থাকেন তাহলে জানবেন। এটা 49 BCS এর কোশ্চেন বললাম। 50 না 49 49তম স্পেশাল BCS এ এই এমসিকিউ হ্যাঁ। আসছিল। ওকে হ্যাঁ ভাইয়া। তাহলে আপনারা কি বুঝতে পারলেন কিনা আইডিয়াটা? বলেন। জি ভাই বুঝতে জি পারছি। ভাইয়া। জি ভাইয়া বলেন, একজন প্রশ্ন করতে চাচ্ছিলেন, বলেন। জি ভাইয়া, আমি বলতেছি আমরা তো জানি যে ক্ষেত্রফল ঋণাত্মক হয় না, সেক্ষেত্রে ছোট বড় যদি ভুল করেই ফেলি, শেষে যদি আমরা মডুলাস দিয়ে দেই এবং পজিটিভটা লিখি, তাহলে কি হবে? 100% হবে, মডুলাস লিখে দিলেও হবে, কোনো সমস্যা নেই। জি ভাইয়া। এটা তো প্লাস মাইনাস মানে না হয়। আচ্ছা এখন আর আরেকটা বিষয় কি জানেন ভাইয়া, আপনি তো এমসিকিউ পরীক্ষা দিতেছেন, আপনি তো রিটেন পরীক্ষা দিতেছেন না, সেই ক্ষেত্রে আপনি তো টেনশন করার কিছু না। আপনাদের মনে করেন যে ছোট বড় অত টেনশন করার দরকার না, আপনারা ডিরেক্ট ইন্টিগ্রেশন করে দিবেন। যদি মনে করেন আপনার মনে করেন এক্স স্কয়ার, আপনি এক্স মাইনাস এক্স স্কয়ার না দিয়ে আপনি এক্স স্কয়ার মাইনাস এক্স দিচ্ছেন, তো ইন্টিগ্রেশন করবেন, তো করার পরে অ্যান্সার কত আসবে? অ্যান্সার আসবে -2। তো -2 আসা মানে আপনার ক্ষেত্রফল কত? 2। তো আপনি 2 এর মধ্যে টিক দিয়ে জি, দিবেন, প্লাস আসুক অথবা মাইনাস, আমরা প্লাসটাকে টিক দিয়ে দেবো, এটাই। ঠিক দেব প্লাসটাতে টিক দিয়ে দিবেন, শেষ, ঝামেলা শেষ। জি ভাইয়া। ভাই এটা করা লাগবে, এটা ভালো। হ্যাঁ, এখন এখন আপনি আর যদি রিটেন পরীক্ষা থাকে তাইলে একটা বিষয় ছিল যে ভাইয়া যেটা বললেন যে মডুলাস টোটাল নিলে অনেক টিচার যদি পছন্দ না করে বিষয়টা আলাদা, কিন্তু মডুলাস নিলেও হবে, অবশ্যই হবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে। হ্যাঁ বলেন। আপনি গ্রাফে দেখাইলেন যে লিমিট যোগীকরণ এ থেকে বি এফ অফ এক্স মাইনাস জি অফ এক্স ডিএক্স। তো আমরা এফ অফ এক্স বলতে আমরা কোন অংশটাকে বুঝি, আর জি অফ এক্স বলতে আমরা কোন অংশটাকে বুঝি? আমরা তো পেলাম এফ অফ এক্স মাইনাস জি অফ এক্স দিয়ে আমরা এই মিডিলের অংশটুকু পেলাম, আপনার দাগান্বিত অংশটুকু। হুম, আমরা এফ অফ এক্স বলতে আমরা কোন অংশটুকু পেলাম? এফ অফ এক্স হচ্ছে ভাই এই গ্রাফটুকু, এই যে উপরে অংশটুকু এই উপরের গ্রাফটুকু হচ্ছে এফ অফ এক্স, আর নিচের যে গ্রাফটুকু আছে যে ফাংশন এটা হচ্ছে প্রত্যেকটা ফাংশনের যদি একটা গ্রাফ থাকে না, প্রত্যেকটা ফাংশনে একটা বক্ররেখা বা সরলরেখা তো রিপ্রেজেন্ট করে প্রত্যেকটা ফাংশনই। তো এই যে বক্ররেখাটা রিপ্রেজেন্ট করতেছে এটা হচ্ছে এফ অফ এক্স দ্বারা রিপ্রেজেন্টেড হচ্ছে, আর নিচের যে সরলরেখাটা আছে এটা হচ্ছে জি অফ এক্স দ্বারা রিপ্রেজেন্টেড হচ্ছে। বুঝতে পারলেন ভাইয়া? Yes. আচ্ছা, তাহলে আমরা কিছু ভাইয়া জিনিস জানবো। জি মানে বল। শুধু এই বক্ররেখাটাকে বোঝাচ্ছে? এফ অফ এক্স হচ্ছে এই শুধু বক্ররেখাটা কি বোঝাচ্ছে, বক্ররেখাটাকে বোঝা যাচ্ছে। আর এফ অফ এক্স এর হ্যাঁ ভাই, ইন্টিগ্রেশন এফ অফ এক্স মানে তো পুরোটাকাই বোঝার কথা, এ থেকে বি বিন্দু হ্যাঁ হ্যাঁ পর্যন্ত, আর জি এক্স হচ্ছে নিচের টুকু, তাহলে উপরের পুরোটা থেকে জি এক্স বাদ দিলে শুধু আপনার বক্ররেখার টুকু থাকবে। না না, আমি বলি এফ অফ এক্স হচ্ছে এই পুরা বক্ররেখাটা, আর জি অফ এক্স হচ্ছে এই নিচের বক্ররেখাটা। এখন যদি আপনি এফ অফ এক্স এর ইন্টিগ্রেশন করেন, আপনি পাবেন এই প্রথম বক্ররেখার নিচের পুরা ক্ষেত্রফলটুকু পাবেন, কিন্তু পুরা হ্যাঁ আমি এটাই ক্ষেত্রফল, বলছি ভাই। হ্যাঁ জি জি জি, ওইটাই আপনার কথাই আমি আবার রিপিট করতেছি। তাহলে এই পুরা ক্ষেত্রফলটুকু তো আমার কাছে চায় নাই, তো আমরা যেটা করবো এই জন্য জি অফ এক্স এর নিচের যে ক্ষেত্রফলটুকু আছে সেই ক্ষেত্রফলটুকু বের করে বিয়োগ মাইনাস করে করে দিব। দেবো। ওইটাই আর কি আমরা শর্টকাটে এইভাবে লিখছি, ওই মানে রাজিন ভাইয়া যেটা আচ্ছা। বলতেছিল আমি ওইটাই আর কি রিপিট করলাম। ঠিক আছে, সবাই বুঝতে পারছেন? জি আলহামদুলিল্লাহ। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা মনে হয় কিছুটা আইডিয়া পাইলাম ইন্টিগ্রেশন সম্পর্কে, তাই না ভাইয়া সবাই? তো আমরা ইন্টিগ্রেশন, আমরা ডেফিনিট ইন্টিগ্রালে মানে এরিয়া রিলেটেড কিছু আইডিয়া নিলাম। তো চলেন আমরা আরো কিছু জিনিস একটু জানি।
কিছু জিনিস এমসিকিউর জন্য আমার কাছে মনে হচ্ছে ইম্পর্টেন্ট, তাই আমি ওই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করবো আপনাদের সাথে। যে আহ, কোনো একটা ফাংশনের গ্রাফ কখন প্রতিসম হয়, ঠিক আছে? প্রতিসমতা নিয়ে আমরা একটু কথা বলবো, ঠিক আছে? প্রতিসম। এবার আমাকে 30 সেকেন্ড একটু সময় দিন। আচ্ছা, তো আমরা যেখানে আসছি প্রতিসম শনাক্তকরণ, ঠিক আছে? তো এটা একটু শিখতে পারলে আমাদের জন্য ভালো হবে। আমরা অনেক কিছু ইন্টিগ্রেশন করার ক্ষেত্রেও কিছু অ্যাডভান্টেজ পাবো। প্রতিসমতা বুঝতে গেলে কি করতে হবে, ঠিক আছে? এক নম্বরটা বলি, হ্যাঁ। ওয়াই এর জায়গায় যদি -x y বসাইলে সমীকরণ অপরিবর্তিত থাকে। অপরিবর্তিত থাকে। থাকলে কি হবে? প্রতিসম হবে। এক্স অক্ষের সাপেক্ষে প্রতিসম। সাপেক্ষে প্রতিসম। একটা এক্সাম্পল দিব নাকি? একটা এক্সাম্পল দিই। y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax। এটার গ্রাফ যদি আপনারা একটু দেখেন, এটার গ্রাফটা কেমন হয়। আপনাদেরকে আমি একটা অ্যাপস এর নাম বলবো, আপনারা চাইলে ওইখানে আপনারা এই গ্রাফগুলো বসায় বসায় খুব সুন্দরভাবে এগুলার রিপ্রেজেন্টেশন দেখতে পারেন। ডেসমোস, আমি আগের দিন মনে হয় একটা গ্রাফ দেখাইছিলাম, এক্স্যাক্টলি মনে নেই দেখাইছিলাম কিনা। ডেসমোস, ঠিক আছে, গুড। আচ্ছা, y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax। খেয়াল করে দেখেন তো ভাইয়া, এই গ্রাফটার চিত্রটা দেখে আপনারা বুঝতেছেন না এটা x অক্ষের সাপেক্ষে প্রতিসম? এটা যদি x অক্ষ হয়, এটা যদি y অক্ষ হয়, খেয়াল করে দেখেন x অক্ষটা তার একদম মাঝখানে, পেটের মাঝখান দিয়ে চলে গেছে না? এই পাশে যে অংশটুকু আছে এই পাশে একই অংশটুকু আছে, তার মানে কি প্রতিসমতা? x অক্ষকে যদি একটা আয়না কল্পনা করেন, মানে এখানেও আয়নার সামনে যদি কোনো ইয়া থাকে, এখানে হচ্ছে তার বিম্ব, নিচে আছে তার বিম্ব, প্রতিবিম্বটা এখানে, এখানে হচ্ছে তার প্রতিবিম্ব, এখানে হচ্ছে তার প্রতিবিম্ব, এখানে হচ্ছে তার প্রতিবিম্ব, ঠিক না? তাহলে এই কথাটাই আমি বলতে চাচ্ছি। তার মানে আমরা যদি দেখি এখানে বলেন তো y এর জায়গায় যদি -y ও বসান, আপনার ইকুয়েশন কি চেঞ্জ হবে নাকি সেমই চলে আসবে? আবার y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax চলে আসবে না? জি ভাইয়া। জি। তো এটাই বলতে চাচ্ছি যে y এর জায়গায় -y বসালে যদি সমীকরণ অপরিবর্তিত থাকে, তার মানে সেটা x অক্ষের সাপেক্ষে প্রতিসম হবে। এখন আমাকে বলেন তো x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার, এটা কার সমীকরণ বলেন তো? বৃত্তের সমীকরণ। এটা কি y এর সাপেক্ষে প্রতিসম হবে? y এর জায়গায় -y বসান তো। জি হবে। হবে। এবার আমি 2 নম্বর আরেকটা বলি, x এর পরিবর্তে -x বসাইলে সমীকরণ অপরিবর্তিত থাকলে তাহলে y অক্ষের সাপেক্ষে প্রতিসম। বুঝতে পারছি। তাহলে y অক্ষের সাপেক্ষে প্রতিসম। তাহলে একটা এক্সাম্পল দিই আপনাদেরকে, x স্কয়ার ইজ ইকুয়াল টু 4ay। এটা পরাবৃত্ত সমীকরণ, ঠিক আছে? পরাবৃত্ত সমীকরণ, হ্যাঁ। আপনারা জানেন, আপনারা ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের মানুষ, আপনারা এগুলো জানেন, ঠিক আছে? খেয়াল করে দেখেন তো, এই পরাবৃত্তটা মাঝখান দিয়ে কে চলে গেছে? পেটের মাঝখান দিয়ে কে চলে গেছে? y অক্ষ চলে গেছে। y অক্ষ চলে গেছে, হ্যাঁ। এই পাশে যা আছে এই পাশে তা আছে, এই পাশে যা আছে এই পাশে তা আছে, সেম। এটার যদি প্রতিবিম্ব, একটা বস্তু চিন্তা করেন, লক্ষ্য বস্তু চিন্তা করেন, এটার প্রতিবিম্বটাই ওই পাশে তৈরি হয়েছে, এরকম চিন্তা করতে পারবেন। তো এটা আমরা বলতে পারি যে y অক্ষের সাপেক্ষে প্রতিসম। এখন যদি আরেকটা কি হইতে পারে, xy এর পরিবর্তে -x -y বসাইলে যদি অপরিবর্তিত থাকে, তাহলে ওই অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব। এটাকে আমরা মূল বিন্দুও বলি, মূল বিন্দুর সাপেক্ষে অথবা উভয় অক্ষের সাপেক্ষে প্রতিসম। 4x। এটার এক্সাম্পল কি হইতে পারে ভাই? বৃত্ত। x স্কয়ার প্লাস হ্যাঁ, x স্কয়ার সমান
স্কয়ার, হ্যাঁ, বৃত্তের সমীকরণ। তাহলে বৃত্তের সমীকরণটা কি হইতে পারে? উভয় অক্ষের সাপেক্ষে প্রতিসম হইতে পারে, ঠিক আছে? উভয় অক্ষের সুন্দর। হুম। বৃত্তের সমীকরণটা উভয় অক্ষের সাপেক্ষে প্রতিসম, এবং বৃত্তের গ্রাফটা আপনারা দেখলে বুঝবেন এটা যে উভয় অক্ষের সাপেক্ষে প্রতিসম। আপনি যে কোনো অক্ষ হুম। বরাবর কাট করেন এটাকে, দেখবেন আপনি এটা সমান অংশ পাবেন। হুম। দেখেন এক্স অক্ষ ওয়াই অক্ষ এটাকে সমান দুই ভাগে ভাগ করছে, আবার এক্স অক্ষ এটাকে সমান দুই ভাগে ভাগ করছে, তো ভাগ করছে, উভয় অক্ষের সাপেক্ষে প্রতিসম। প্রতিসম। জি। আচ্ছা, এবার আমরা আরেকটা দেখবো, সেটা হচ্ছে লাস্ট। এক্স ওয়াই এর পরিবর্তে যদি আমরা ওয়াই এক্স বসায় দিলে যদি সমীকরণ অপরিবর্তিত থাকে, এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় এক্স বসালে উপবৃত্ত থাকে। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স রেখা সাপেক্ষে, তাহলে কি হবে? ওয়াই ইজ ইকুয়াল টু এক্স রেখা সাপেক্ষে প্রতিসম। আচ্ছা, এটার এক্সাম্পল কি হইতে পারে? এটার এক্সাম্পল কি হতে পারে? একটা বৃত্ত হতে পারে। হুম, একটা বৃত্ত হতে পারে। হ্যাঁ, ভালো একটা এক্সাম্পল দিচ্ছে। এই যে বৃত্ত, বৃত্ত কিন্তু ওয়াই ইজ ইকুয়াল টু এক্স এর সাপেক্ষে প্রতিসম, খেয়াল করে দেখছেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বৃত্তের এক্সাম্পলটা কিন্তু আমরা এখানে দিতে পারি। মাঝখান দিয়ে যদি ওয়াই ইজ ইকুয়াল টু এক্স রেখাটাও পাস করে দেন, দেখেন সমান দুই ভাগে ভাগ হয়ে গেছে কিন্তু, ঠিক আছে? তার মানে বৃত্ত কিন্তু ওয়াই ইজ ইকুয়াল টু এক্স রেখা সাপেক্ষেও কিন্তু কি প্রতিসম। তাহলে ভাইয়া বলেন তো, আপনারা এই চারটা কনসেপ্ট বুঝতে পারছেন কিনা? জি, বুঝতে জি পারছি। ভাইয়া। বুঝতে থাকেন তাহলে আমাদের কার্তেশিয়ান একটা উদাহরণ দিয়ে বোঝায় দেন না একটা। আরেকটা উদাহরণ আমার মাথায় পর্যন্ত নাই। চলো আমরা ডেসমোজ একটু ট্রাই করে দেখি কি আসে। কি দিতে পারি? এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় এক্স, তাই তো? তাহলে ভাই এর শেষের দুইটা আর একটু বুঝাইন ভালো করে, বুঝি নাই ভালো করে। আচ্ছা আচ্ছা ভাইয়া, আসতেছে। আচ্ছা ভাইয়া, এটা তো একটা সরলরেখার সমীকরণ আসলে। এটা আচ্ছা ভাইয়া, আমরা যদি উপবৃত্ত নেই সেক্ষেত্রে আমাদের চিহ্নর তো পরিবর্তন ঘটবে না। হ্যাঁ, উপবৃত্ত নিতে পারেন, ঠিকই বলছেন ভাইয়া। এই যে না না, উপবৃত্ত নিলে সমীকরণ তো চেঞ্জ হয়ে যাবে ভাইয়া। হুম, এক্স স্কয়ার ডিভাইডেড কারণ একজনের নিচে স্কয়ার, এ স্কোয়ার, আরেকজনের নিচে তো বি স্কোয়ার ছিল, তো তখন তো কাজ বি করবে। স্কয়ার ছিল, তখন আলাদা হয়ে যাবে। জি জি ভাইয়া, এটা হবে না। হবে না। আচ্ছা, একটা ভাইয়া প্রশ্ন করছিলেন যে লাস্টে দুইটা সমীকরণ বুঝে না, ভাইয়া কি শুনতেছেন? জি ভাইয়া শুনতেছি। দেখেন ভাইয়া, এখানে 3 নম্বরটার মধ্যে বলছি যে এক্স এর পরিবর্তে আপনি মাইনাস এক্স বসাইবেন, আর ওয়াই এর পরিবর্তে মাইনাস ওয়াই বসাবেন। তাহলে দুইটা জিনিস বসাইলেন, বসানোর পরেও দেখলেন যে ইকুয়েশনের কোনো পরিবর্তন নাই, তাহলে বুঝবেন যে এটা উভয় অক্ষের সাপেক্ষে প্রতিসম বা মূল বিন্দুর সাপেক্ষে প্রতিসম। তো বৃত্তের সমীকরণটা দেখেন, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। এখানে এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাই দিলাম, ভাই আপনি বারবার রিপিট করছেন কথা ওয়াই এর জায়গায় কথাগুলো, মাইনাস তাহলে ওয়াই কি হলো? বসাই দিলাম ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। তাহলে এইটা দেখেন তো, তাহলে এটা উভয় অক্ষের সাপেক্ষে কি হয়? প্রতিসম হয়, ঠিক আছে? এটা হচ্ছে উভয় অক্ষের সাপেক্ষে প্রতিসম হয়। এবার কি বুঝতে পারছেন? এর সাপেক্ষে প্রতিসমটা কিভাবে হয় ওইটা বুঝি নাই। এই যে উভয় দেখেন তো, এটা হচ্ছে আপনার এক্স অক্ষ না বৃত্তটার সমীকরণ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে এবার বৃত্তটাকে দেখেন তো, এক্স অক্ষ বরাবর কাটেন, সমান দুই ভাগে ভাগ হয়ে গেল না বৃত্তটা? তাহলে জি ভাই। আবার ওয়াই অক্ষ বরাবর মাঝখান দিয়ে কাটেন, দেখেন তো সমান দুই ভাগে ভাগ হয়ে গেল না? হ্যাঁ ভাই। তার মানে কি উভয় অক্ষের সাপেক্ষে প্রতিসম। জি ভাইয়া। এবার ক্লিয়ার? আবার দেখেন বৃত্তটাকে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স রেখার সাপেক্ষে প্রতিসম বলতে পারেন, কারণ ওয়াই ইজ ইকুয়াল টু এক্স রেখাটা কি হয় বলেন তো ভাই? দুইটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের মাঝখান দিয়ে যে সরলরেখাটা চলে যায়, সেই সরলরেখার নাম কি? ওয়াই ইজ ইকুয়াল টু এক্স। তাহলে এই মাঝখানে সরলরেখাটা দেখেন তো, বৃত্তকে দুই ভাগে ভাগ করছে না, কেটে ফেলছে না দুই ভাগে? মাঝখান দিয়ে চলে গেলে y ইকুয়াল টু x কিভাবে? ভাইয়া মূল বিন্দু বাগানি সরলরেখা এটা। হ্যাঁ, এটা মূল বিন্দুকোণ মূল সরলরেখা না, বিন্দুকোণ ওয়াই ইজ সরলরেখা। ইকুয়াল টু এক্স। তো মূল বিন্দুকোণ জি। সরলরেখা এখন, এবং এটা ওয়াই ইজ ইকুয়াল টু এক্স, কিন্তু কেমন মূল বিন্দুকোণ সরলরেখা? দেখেন এই সরলরেখার ঢাল কত? 1 না? 1 এর মান 1, মানে টেন থিটার মান 1। টেন থিটা 1 হলে থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। 45 ডিগ্রি। 45 ডিগ্রি। তার মানে এই 45 সরলরেখাটা ডিগ্রি। এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ, আর ওয়াই অক্ষের সাথে 45 ডিগ্রি। তাহলে এক্স্যাক্টলি মাঝখান দিয়ে চলে গেছে না? হ্যাঁ, জি। মাঝখান দিয়ে। এ যদি এক্স্যাক্টলি মাঝখান দিয়ে চলে যায়, তাহলে বৃত্তটাকে সমান দুই ভাগে ভাগ করতেছে না? এদিকে অর্ধেক ভাগ, এদিকে অর্ধেক ভাগ। হুম। এই জন্য বলা হয়েছে যে বৃত্তের সমীকরণটা ওয়াই ইজ ইকুয়াল টু এক্স রেখার সাপেক্ষেও প্রতিসম, ঠিক আছে? তো যে ভাই প্রশ্ন করছেন, আপনি কি
কোশ্চেনটা বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি প্রতিসম রিলেটেড একটা আইডিয়া পাইলাম। এখন আমরা না এমসিকিউ পরে সলভ করবো, তাহলে আমরা আমরা একটু বরং আমরা এয়ার পোলারের এরিয়াগুলো সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই, ঠিক আছে? আপনারা কি জানেন পোলার ক্ষেত্রের এরিয়া কিভাবে বের করে? পোলার ফাংশনটা তো আমরা পোলার ফাংশনকে রিপ্রেজেন্ট করি আর ইজ ইকুয়াল টু এফ অফ থিটা দিয়ে, আর ইজ ইকুয়াল টু এফ অফ থিটা দিয়ে রিপ্রেজেন্ট করি, এবং থিটার লিমিট দেওয়া থাকে থিটা ইজ ইকুয়াল টু আলফা টু থিটা ইজ ইকুয়াল টু কত বিটা। এরকম হচ্ছে পোলার ফাংশন গুলোকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি, আর ইজ ইকুয়াল টু এফ অফ থিটা আর থিটা ইজ ইকুয়াল টু আলফা টু থিটা ইজ ইকুয়াল টু বিটা। এখন এই মনে করেন আর ইজ ইকুয়াল টু এফ অফ থিটা একটা ফাংশন আপনাকে দিয়ে বললো যে এই ফাংশনের ক্ষেত্রফল বের করো। কি বললো? এই বক্ররেখার ক্ষেত্রফল বের করো। পোলার ফাংশন দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল বের করবেন এই ফর্মুলা দিয়ে, হাফ ইন্টু আর স্কোয়ার ডি থিটা। হাফ ইন্টু কি? আলফা থেকে বিটার মধ্যে ইন্টিগ্রেশন আর স্কোয়ার ডি থিটা। তো আর কে আবার কি লিখতে পারেন? এফ থিটাও লিখতে পারেন। তাহলে আপনি বলতে পারেন এফ অফ থিটা হোল স্কোয়ার ডি থিটা আলফা থেকে। এটা হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলাটা আপনাদের মনে রাখতেই হবে, ঠিক আছে? এই ফর্মুলাটা কি মনে রাখতেই হবে, এটা পরীক্ষা দিয়ে দিতে পারে যে পোলার ক্ষেত্রের ক্ষেত্রফল বের করার ফর্মুলা কি? হাফ ইজ ইকুয়াল টু আর স্কোয়ার ডি থিটা। ফর্মুলা হচ্ছে হাফ ইজ ইকুয়াল টু আর স্কোয়ার ডি থিটা, হাফ ইন্টু আর স্কোয়ার ডি থিটা, হাফ ইন্টু আর স্কোয়ার ডি থিটা, ঠিক আছে? তাহলে এটা আপনারা একটু মনে রাখবেন, ওকে? এই ফর্মুলাটুকু মনে রাখবেন। আপনাদের ইউজুয়ালি দেখবেন যে ওইরকম ইন্টিগ্রেশন নাও দিতে পারে, আর দিলে আপনারা এই ফর্মুলা দিয়ে অঙ্কটা করবেন আর কি, ঠিক আছে? তো আমরা এমসিকিউ আমাদের আজকে আসবে, তখন আমরা এমসিকিউ সলভিং এর টাইমে এইগুলো ফর্মুলাগুলো কিভাবে অ্যাপ্লাই করে এগুলো আমরা হয়তো বা শিখতে পারবো। তো এখন আমি বরং পোলার সমীকরণের প্রতিসমটা একটু দেখি। পোলার প্রতিসম এগুলো থেকে দিতেও পারে এমসিকিউ, যে এটা কোন অক্ষের সাপেক্ষে প্রতিসম, নিচের ফাংশনটি কোন এক্স অক্ষের সাপেক্ষে প্রতিসম, নিচের কোন ফাংশনটি, এরকম বলে দিতে পারে, ঠিক আছে? এগুলো আসতে পারে। পোলার প্রতিসম শনাক্তকরণ আমরা কিভাবে করব দেখেন, একটা এক্সাম্পল দেই। যে থিটার জায়গায় আপনি মাইনাস থিটা বসাই দিবেন। থিটার জায়গায় কি বসাই দিবেন? মাইনাস থিটা বসাই দিলে অপরিবর্তিত। ভাই, জি ভাই বলেন। এই যে এমদাদুল ভাই বারবার আপনার সাথে রিপিট করছে, যারা রেকর্ড ক্লাসগুলো দেখবে তারা তো বিরক্তি হবে। আচ্ছা আচ্ছা, ইমদাদুল ভাই প্লিজ। সবাই আপনার সাথে রিপিট করি তো হবে? না না না, জি জি জি, আপনি ঠিক বলছেন। আমরা তাহলে ইমদাদুল ভাই আমি আপনাকে মিউট করে দিলাম। আপনি প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করবেন, ঠিক আছে? কিন্তু রিপিট করা দরকার নেই আমার সাথে, ঠিক আছে? আপনি বুঝতে পারলে খুবই ভালো বিষয়, বাট রিপিট করা দরকার নেই, ওকে? অন্যরা যেহেতু বিরক্ত হচ্ছে, আমরা রিপিট না করি, ঠিক আছে? এবং রেকর্ড যারা দেখবে তারা অবশ্যই, এটা উনি ঠিক বলছেন, রেকর্ড যারা দেখবেন তাদের কাছে এটা বিরক্ত লাগবে। আচ্ছা, থিটা ইজ ইকুয়াল টু মাইনাস থিটা। থিটার জায়গায় আপনি মাইনাস থিটা দ্বারা রিপ্লেস করলেন, করে দেখলেন যে অপরিবর্তিত থাকলে সেটা কি হবে? এক্স অক্ষের সাপেক্ষে প্রতিসম। সেটা তখন কি হবে? এক্স অক্ষের সাপেক্ষে প্রতিসম হবে, ওকে? তাহলে এটা কি হইতে পারে? একটা এক্সাম্পল, আর ইজ ইকুয়াল টু এ কস থিটা হবে। আর ইজ ইকুয়াল টু এ কস থিটা হবে কেমনে দেখেন। এটাকে যদি আপনি আর ইজ ইকুয়াল টু এ কস থিটার কার গ্রাফ জানেন? আর ইজ ইকুয়াল টু এ কস থিটা কার গ্রাফ জানেন? এটা বৃত্তের সমীকরণ, বৃত্তের পোলার সমীকরণ। এই যে এই আকৃতির একটা বৃত্ত, এই আকৃতির বৃত্তের পোলার সমীকরণ, ঠিক আছে? এই আকৃতির একটা বৃত্তের কি পোলার সমীকরণ। তো এটা এটা খেয়াল করে দেখেন তো, এটা এক্স অক্ষের সাপেক্ষে প্রতিসম না? এই বৃত্তটা এটা এক্স অক্ষের সাপেক্ষে প্রতিসম। এখানে থিটার জায়গায় মাইনাস থিটা বসান, থিটার জায়গায় মাইনাস থিটা বসান, আপনি কিন্তু বুঝে যাবেন এটা কেন এক্স অক্ষের সাপেক্ষে প্রতিসম। থিটার জায়গায় মাইনাস থিটা বসাইলে সমীকরণে কোনো চেঞ্জ আসে না। এই কস থিটার জায়গায় এখানে মাইনাস থিটা বসাই দেন, তাহলে এটা কি হবে? এ কস মাইনাস থিটা ইজ ইকুয়াল টু এ কস থিটাই তো চলে আসবে, আলটিমেটলি এ কস থিটাই চলে আসবে, ঠিক আছে ভাইয়া? তাহলে বুঝতে পারছেন। এবার আসেন, যদি থিটার জায়গায় পাই মাইনাস থিটা বসান, পাই মাইনাস থিটা বসায় যদি অপরিবর্তিত থাকে, ভাই এই কস থিটাটা এই এক্স অক্ষের মাঝখান বরাবর এটা কিভাবে আসলো বৃত্তটা? এটা এটা হচ্ছে বৃত্তের বিভিন্ন টাইপের বৃত্ত হইতে পারে। তো
আর ইজ ইকুয়াল টু, এখানে 3 ধরনের বৃত্ত আছে, আমি আপনাকে 3 ধরনের বৃত্তই দেখাচ্ছি, ঠিক আছে? আপনি একটু ধৈর্য ধরেন, এই যে এখন আরেকটা ধরনের বৃত্ত দেখবেন, ওকে? থাকলে ওয়াই অক্ষের সাপেক্ষে ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসম। তাহলে আমি যদি বলি আর ইজ ইকুয়াল টু এ সাইন থিটা, এটাও একটা বৃত্তের সমীকরণ। এটা একটা বৃত্তের সমীকরণ। এটা কেমন বৃত্ত? উপরে। এটা হচ্ছে উপরের দিকে ওঠে, এই যে এরকম। এটা হচ্ছে এই দিকে থাকে এমন একটা বৃত্ত, ঠিক আছে? তো এখানে দেখেন থিটার জায়গায় আপনি পাই মাইনাস থিটা বসান, থিটার জায়গায় পাই মাইনাস থিটা বসান, কি পাবেন? সেম জিনিসই পাবেন না? থিটার জায়গায় পাই মাইনাস থিটা বসালে কি পাবেন? সেম জিনিসই পাবেন। তার মানে এটা হচ্ছে কি কি এটাও একটা ওয়াই, এটা হচ্ছে ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসম, ঠিক আছে? এটা কি ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসম, ঠিক আছে? এবার ভাইয়া তাহলে এটা কি কসেকের ক্ষেত্রেও হবে? কোসেকের ক্ষেত্রে হবে কিনা, না কোসেকের ক্ষেত্রে হবে না। বৃত্তের ইকুয়েশন হচ্ছে 3 ধরনের, বুঝছেন? বৃত্তের ইকুয়েশন হচ্ছে পোলার ইকুয়েশন। একটা হলো এ কস 2a কস থিটা, একটা হচ্ছে আর ইজ ইকুয়াল টু 2a সাইন থিটা, আর একটা হচ্ছে আর ইজ ইকুয়াল টু শুধু এ। এই 3 ধরনের। আর ইজ ইকুয়াল টু এ এর বৃত্তটা কেমন জানেন? যে কেন্দ্র হচ্ছে মূল বিন্দুতে। কেন্দ্র কোথায়? কেন্দ্র মূল বিন্দুতে, এবং উভয় অক্ষের সাপেক্ষে প্রতিসম। 2a সাইন থিটাটা কেমন বৃত্ত বলেন তো? এই যে এই যেটা মাত্র আমি আঁকলাম এখানে, এটার ব্যাসার্ধ হচ্ছে এ হয়, এবং কেন্দ্র হচ্ছে উপরে ওয়াই অক্ষের উপরে হয়, 0, এ বিন্দুতে হয়। আর আরেকটা হচ্ছে আর ইজ ইকুয়াল টু 2a কস থিটা, এখানে 2a দিলে বেশি ভালো হবে। 2a কস থিটা, 2a কস থিটাটা হচ্ছে এই যে এক্স অক্ষের সাপেক্ষে প্রতিসম হয়, এবং ডান দিকে অবস্থান করে। এক্স অক্ষেরটা কি ডান দিকে অবস্থান করে, এইভাবে, ঠিক আছে? এই 3 ধরনের বৃত্তের ইকুয়েশনই হয়, এই 3 ধরনের বৃত্তের ইকুয়েশনই পসিবল, বুঝতে পারছেন? জি ভাইয়া। ভাইয়া টু এ দিয়ে কি বোঝাচ্ছেন? হ্যাঁ, টু এ দিয়ে কি বোঝাচ্ছেন? ও 2a দিয়ে, এই যে 2a হচ্ছে ব্যাস বুঝায়, 2a দিয়ে ব্যাস বুঝায়, 2a দিয়ে ব্যাস বুঝায়। 2a দিয়ে বৃত্তের কি বুঝায় ভাইয়া? ব্যাস বুঝায়, বুঝতে পারছেন? তাহলে দিয়া তাহলে তাহলে কি ব্যাসার্ধ তো বোঝাচ্ছে তাই না? হ্যাঁ, কি দিয়ে? দিয়ে তো তাহলে আর ইকুয়াল টু এ cos থিটা ছিল, মানে ওটা তো ঠিক ছিল নাকি? আর ইজ ইকুয়াল এ টু 2a ব্যাসার্ধ। cos থিটা, আর ইজ ইকুয়াল টু 2a cos থিটা যদি হয়, তাহলে হচ্ছে এ হচ্ছে তার ব্যাসার্ধ। আর যদি এ cos থিটা লেখেন, তাহলে a/2 হচ্ছে তার ব্যাসার্ধ হবে। A/2 বুঝতে পারছেন? বুঝতে পারলেন? জি ভাইয়া। ভাইয়া জি আর ইকুয়াল টু এ, এই বৃত্তটা তো হচ্ছে মূল বিন্দু দিয়ে যাবে তাই না? জি জি জি। না না, মূল বিন্দুতে যাবে না তো, এটা মূল বিন্দুতে কেন্দ্র থাকবে, কেন্দ্র থাকবে মূল বিন্দুতে। ঠিক আছে? জি ভাইয়া, মানে মূল বিন্দুটাই তো তার কেন্দ্র হবে না? হ্যাঁ জি, মূল বিন্দুটা কেন্দ্র হবে, রাইট। মূল বিন্দুতে তো যাবে না। আচ্ছা ভাইয়া, ভাই এখানে টু এ না জি দিয়ে ভাইয়া যদি এ কস থিটা দিত, তাহলে এখানে বৃত্তটা কেমন হতো? তখন হচ্ছে আপনি বৃত্তটা সেমই থাকতো, চেহারা একদম সেম থাকতো, খালি ব্যাসার্ধটা ছোট হয়ে যেত। ব্যাসার্ধটা, যে এই ব্যাসার্ধটাকে, ব্যাসটাকে আপনি 2a বলতেছেন, আর তখন হচ্ছে এই ব্যাসটাকে আপনি a বলতেন, তাহলে ব্যাসার্ধ হয়ে যেত a/2। এটুকুই পার্থক্য হইতো, বুঝতে পারছেন? বুঝছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি গ্রাফ টাফ সম্পর্কে একটু ধারণা পাইছি। এখন আমরা আর্ক লেন্থ সম্পর্কে একটু ধারণা নিব, তারপরে আমরা কিছু স্ট্যান্ডার্ড গ্রাফ এবং স্ট্যান্ডার্ড কিছু এরিয়া মুখস্থ করব। স্ট্যান্ডার্ড গ্রাফ এবং স্ট্যান্ডার্ড কিছু এরিয়া মুখস্থ করে এরপর আমরা 60টা এমসিকিউ সলভ করবো আজকের ক্লাসে। 60টা না হইলেও 50টার কাছাকাছি এমসিকিউ হবে ইনশাল্লাহ। সেগুলো সলভ করলে আপনাদের দেখবেন যে কি আমরা অনেক এক্সট্রা আলোচনা করছি, কিন্তু এমসিকিউ সলভ করতে গিয়ে আপনারা পারবেন ইনশাল্লাহ, এবং তখন আপনাদের কনফিডেন্স আসবে, ঠিক আছে? আর্ক লেন্থ মানে কি জানেন? চাপ। কোন একটা বক্ররেখার একটা নির্দিষ্ট একটা পার্ট, ধরেন এই যে এইটুক পার্ট, এটা হচ্ছে কি কি তার একটা আর্ক লেন্থ। একটা বৃত্তচাপ যেটা। বৃত্তচাপ যেটা একটা, এই ধরেন একটা বৃত্তের একটা নির্দিষ্ট পার্ট আপনি কেটে নিলেন, এটাকে হচ্ছে বৃত্তের কি আর্ক লেন্থ বলা হয়। এটা হচ্ছে কি কি আর্ক লেন্থ, এটা হচ্ছে ওই বৃত্তের জন্য কি আর্ক লেন্থ। ওকে, এখন এই আর্ক লেন্থ বের করার ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা হচ্ছে আমরা এখন দেখবো। আর্ক লেন্থ আমরা এল দ্বারা যদি আচ্ছা দাঁড়ান, আর্ক লেন্থের ফর্মুলা হচ্ছে ডিএস, ডিএস ইজ ইকুয়াল টু √1 প্লাস dy dx হোল স্কোয়ার ইন্টু ডিএক্স।
এটা হচ্ছে আর্কলিনের ফর্মুলা, এটা একটু মুখস্থ রাখবেন, এগুলা থেকে দেখা যায় প্রশ্ন চলে আসতে পারে যে বৃত্তচাপের এটা হচ্ছে ক্ষুদ্র আর্কলেন। এটা কি? ক্ষুদ্র চাপের দৈর্ঘ্য। আর যদি পুরা চাপের দৈর্ঘ্যটা চান তাহলে কি করতে হবে? ক্ষুদ্র চাপের দৈর্ঘ্যকে কি করতে হবে বলেন তো ভাইয়া? পুরা চাপের দৈর্ঘ্য পাইতে গেলে ক্ষুদ্র চাপের দৈর্ঘ্যটাকে কি করলে পুরা চাপের দৈর্ঘ্য পাওয়া যাবে? ইন্টিগ্রেশন এ থেকে বি এর মধ্যে ইন্টিগ্রেট করতে হবে। 1 প্লাস ডিওয়াই ডিএক্স হোল স্কয়ার ইন্টু ডিএক্স। আপনি যদি পুরোটাকে ইন্টিগ্রেট করেন তাহলে আপনি কি পাবেন? পুরো চাপের দৈর্ঘ্যটা পেয়ে যাবেন। ক্ষুদ্র চাপের দৈর্ঘ্যটা আপনার পাবো হচ্ছে রুট ওভার, এই যে এখানে তো ডিএক্স হবে না, ঠিক আছে, ডিটি হবে না? সরি ডিএক্স হবে, হ্যাঁ ডিএক্স হবে। এটা হচ্ছে আপনার ক্ষুদ্র চাপের দৈর্ঘ্য। ভাইয়া ক্ষুদ্রটায় কোনো লিমিট থাকবে না? না, এটা তো ক্ষুদ্র, আর ক্ষুদ্রটাকে গুলো যদি যোগ করতে থাকেন তখন না আপনি ইন্টিগ্রেশনে যাবেন, বুঝেন নাই? লিমিট আসবে কখন? যখন আপনি ক্ষুদ্রগুলোকে যোগ করে পুরো চাপের দৈর্ঘ্যটা বের করবেন। তো ছোট যখন করব তখনও তো একটা আপার লিমিট আর একটা লোয়ার লিমিট থাকবে না? না না না, আপনি ধরেন ওই যে মনে আছে ওই যে এরিয়া বের করার জন্য আপনি এটা জাস্ট একটা চুলের পরিমাণ একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করলেন এখানে। এবার সবগুলার যোগ করবেন, যোগ করলে আপনি টোটাল ক্ষেত্রফলটা পাবেন, তাহলে যোগ করার সময় লিমিটটা আসবে, এর আগে তো আর লিমিট আসবে না। ও আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা চাপের ফর্মুলাটাও বুঝতে পারলাম ভাইয়ারা, বুঝতে পারছি কি? জি ভাই। জি আচ্ছা, ভাইয়া। এমসিকিউ সলভিং এ যাওয়ার আগে আমি আপনাদেরকে এই জিনিসটা একটু এক্সট্রা, বাট আমি চাই আপনারা এটা পড়েন। এটা আসবে কিনা আমি জানি না, একটু দেখুন। কিছু আমরা ঘুমিয়ে যাবেন না স্যার তাড়াতাড়ি। জি 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 ঘুমেন তাহলে বলো খুবই বলো। ভাইয়া প্লিজ আপনারা একটু মিউট থাকেন, অবশ্যই দরকারি কথা থাকলে বলবেন। আচ্ছা যাই হোক, আসেন আমরা এখন খুবই শেষ প্রান্তে আছি আমাদের আলোচনা, থিওরি আলোচনার। এরপর আমরা এমসিকিউ সলভিং এ যাব। তো থিওরি আলোচনার শেষ প্রান্তে আমরা কিছু স্ট্যান্ডার্ড কিছু গ্রাফ একটু চেনার চেষ্টা করবো, স্ট্যান্ডার্ড কিছু গ্রাফ দেখবো এবং তাদের এরিয়া, কিছু এরিয়া আমি মুখস্থ এরিয়া লিখে দিব। আপনাদের কাজ হবে ওই এরিয়াগুলো মুখস্থ রাখা, কারণ এমসিকিউতে ডিরেক্ট এরিয়া চলে আসতে পারে, এরিয়া আসতে যাতে আপনি মুখস্থ বসাই দিতে পারেন। আমরা কিছু স্ট্যান্ডার্ড এরিয়া মুখস্থ ফর্মুলা দিয়ে দিব, ওই ফর্মুলাগুলো মুখস্থ রাখবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। ঠিক আছে, আচ্ছা প্রথমে হলো সাইক্লয়েড। সাইক্লয়েডের গ্রাফটা অ্যাকুরেট হয় নাই, আমি তো হাতে রাখছি, এখানে অ্যাকুরেট হয় না। এটা বেসিক্যালি একটা একটা চাকা চিন্তা করেন, গোল আকার একটা চাকা, চাকার এই মাথায় একটা বিন্দু আছে। এই চাকাটা যদি ঘুরতে থাকে, এই চাকাটা যদি ঘুরে 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 সামনে আগায়, তাহলে এই বিন্দুটাও সামনে আগাবে না? এই বিন্দুটা সামনে আগায়, এই বিন্দুর সামনে আগানোর সময় যেই বক্ররেখাটা তৈরি করবে সেই বক্ররেখাটাকে সাইক্লয়েড বলা হয়। সাইকেলের চাকা থেকে এটা আসছে। সাইকেলের চাকার মাথায় যদি একটা বিন্দু বসায় দেন, সাইকেলের চাকাটা ঘুরে সাথে সাথে ওই বিন্দুটাও ঘুরবে না? বিন্দুটা ঘুরে যেই বক্ররেখাটা তৈরি করবে সেই বক্ররেখাটাকে বলা হয় সাইক্লয়েড। সেই বক্ররেখাটা কি বলা হয়? সাইক্লয়েড। সাইক্লয়েডের 4 ধরনের হতে পারে। সাইক্লয়েডের গ্রাফটা দেখতে এইরকম। সাইক্লয়েড হচ্ছে এই 4 ধরনের হতে পারে, সাইক্লয়েড এই 4 ধরনের হতে পারে। বেশি জানার দরকার নেই, জাস্ট এই 4 ধরনের ফর্মটা জেনে রাখতে পারেন। এক্স ইজ ইকুয়াল টু এ থিটা মাইনাস সাইন থিটা, আর ওয়াই ইজ ইকুয়াল টু এ 1 মাইনাস কস থিটা। আবার এক্স ইজ ইকুয়াল টু এ থিটা মাইনাস সাইন থিটা, ওয়াই ইজ ইকুয়াল টু এ 1 প্লাস কস থিটা। একবার 1 মাইনাস কস থিটা, একবার 1 প্লাস কস থিটা, আবারও 1 মাইনাস কস থিটা, 1 প্লাস কস থিটা। ঠিক আছে, একবার হচ্ছে এক্স থিটা মাইনাস সাইন থিটা, আরেকবার হচ্ছে এক্স থিটা প্লাস সাইন থিটা। এরকম 4টা ফর্মের সাইক্লয়েডের ইকুয়েশন হতে পারে। ঠিক আছে, তাহলে এটা গেল। এবার হলো অ্যাস্ট্রয়েড। অ্যাস্ট্রয়েডের ইকুয়েশন হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে কার্তেশিয়ান ইকুয়েশন, এইটা মুখস্থ রাখবেন, এটা হচ্ছে অ্যাস্ট্রয়েডের ইকুয়েশন। আরেকটা হচ্ছে এইটাকে বলা হয় প্যারামেট্রিক ইকুয়েশন। এটা কি? পরামিতিক পরামিতিক সমীকরণ, অ্যাস্ট্রয়েডের পরামিতিক সমীকরণ বা প্যারামেট্রিক ইকুয়েশন। ঠিক আছে, তো এই 2 ধরনের সমীকরণ হতে পারে অ্যাস্ট্রয়েডের। এটা একটু মনে রাখবেন। গ্রাফটাও দিয়ে দিলাম, গ্রাফ তো পরীক্ষা আসবে না, এমসিকিউ পরীক্ষায় গ্রাফ আসবে না, বাট ইকুয়েশন বলতে পারে যে নিচের কোনটি অ্যাস্ট্রয়েডের ইকুয়েশন। তখন আপনারা একটু পারলে আপনাদের জন্য সুবিধা হবে। মানে এগুলো হচ্ছে যদি অ্যাডভান্স কোশ্চেন করে সেই ক্ষেত্রে আপনারা যাতে এগিয়ে থাকেন, তাই আমি এগুলো দেখাচ্ছি। ঠিক আছে, সাইক্লয়েড। সাইক্লয়েডের ইকুয়েশন হচ্ছে এরকম, এক্স বাই এ হোল টু দি পাওয়ার 2/3 প্লাস ওয়াই বাই বি হোল টু দি পাওয়ার 2/3 ইজ ইকুয়াল টু 1। এটা হলো হাইপোসাইক্লয়েডের ইকুয়েশন। তো হ্যাঁ,
এইটার সাথে অ্যাস্ট্রয়েডের পার্থক্যটা কোথায় বলতে পারবেন? এটার সাথে ওয়ান ওই যে যদি পড়ে হ্যাঁ, বি নাই, বি অ্যাস্ট্রয়েড বি নাই। অ্যাস্ট্রয়েডের এই যে বি এর জায়গায় যদি এ বসাই দেন তাহলে কি সেম হয়ে যাবে না? অ্যাস্ট্রয়েড আর হাইপোসাইক্লয়েড, জি এটাই বলতে হ্যাঁ সেম হয়ে যায়। এটাই বলতে চাচ্ছি যে বি ইজ ইকুয়াল টু যদি এ বসাই দেন তাহলে হাইপোসাইক্লয়েড আর অ্যাস্ট্রয়েড সেম হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, লিমাকন, লিমাকনের এখানে দেখেন লিমাকন আর কার্ডিওয়েড হচ্ছে সেম আর কি, ঠিক আছে? যদি ওই এ আর বি সেম হয়ে যায় তাহলে কার্ডিওয়েড হয়। ভাইয়া লিমাকনটা এখানে এ দিয়ে কি ব্যাসার্ধ বোঝায়? কি দিয়ে? এ দিয়ে কোন ইকুয়েশনের? ওই যে অ্যাস্ট্রয়েড লিমাকনের অ্যাস্ট্রয়েড অ্যাস্ট্রয়েডের তো আপু ব্যাসার্ধ হয় না কোনো। আচ্ছা, এই যে তাহলে ফিগারটা বাহু বোঝাচ্ছে। এটা সম্ভবত এক্স ইজ ইকুয়াল টু, দাঁড়ান একটু দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে এই যে কর্নার পয়েন্ট গুলো বুঝাচ্ছে, সর্বোচ্চ এই পর্যন্ত যাইতে পারবে, এই পর্যন্ত, বুঝতে পারছেন? আচ্ছা, আর হাইপোসাইক্লয়েড যেটা, ওটা ওখানে হচ্ছে তো বি আছে, এটা এ এটা আর বি হচ্ছে আছে। এটা হচ্ছে গিয়ে এ, এটা হচ্ছে মাইনাস এ, আর এটা হচ্ছে বি, এটা হচ্ছে মাইনাস বি। মানে ওইটার হচ্ছে দুইটার দৈর্ঘ্যটা সেম থাকবে না আর কি, ওয়াই অক্ষ বরাবর এক দৈর্ঘ্য থাকবে আর এক্স অক্ষ বরাবর এক দৈর্ঘ্য থাকবে। ধরেন এখানে একটু ছোট, এখানে একটু বড়, এরকম আর কি, আচ্ছা, এরকম হবে। বাট চেহারা দেখতে অ্যাস্ট্রয়েড আর হাইপোসাইক্লয়েডের কি চেহারা অলমোস্ট সেম, কাছাকাছি। ওই যে বিষয়টা কেমন জানেন আপু? ওই বিষয়টা হচ্ছে অনেকটা ওই বৃত্ত আর উপবৃত্তের মতো, এটা কি ঠিক আছে? ঘুড়ির মতো হবে হাইপোসাইক্লয়েড ভাই? সাইক্লয়েড হ্যাঁ, অনেকটা ঘুড়ির মতো। বাট ঘুড়িটা তো ধরেন এই জায়গাগুলো একটু স্ট্রেট লাইনের মতো থাকে, বাট হাইপোসাইক্লয়েডের এই জায়গাগুলো কি একটু বক্র, রাউন্ড থাকবে। রাউন্ড থাকবে, হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনার এটাও বুঝলেন। লাস্ট দুই তিনটা গ্রাফ আছে, এগুলো বলে আমরা এমসিকিউ সলভিং এ চলে যাব। আমি জানি না আজকে একটু বেশি থিওরিটিক্যাল কথাবার্তা বলে ফেলছি, এমসিকিউ সলভিং এর চেয়ে বেশি থিওরি আলোচনা হয়েছে, কেমন লাগছে জানি না। তো আসেন আমরা আর দুই তিনটা গ্রাফ একটু করে আমরা এমসিকিউ সলভিং এ যাই। দেখেন, আর ইজ ইকুয়াল টু এ প্লাস মাইনাস বি কস থিটা অথবা আর ইজ ইকুয়াল টু এ প্লাস মাইনাস বি সাইন থিটা, এই গ্রাফটাকে আমরা বলি লিমাকন, ঠিক আছে? যদি দেখেন বি আর এ সমান হয়ে গেছে, এই বি এর জায়গায় এ বসছে, বি আর এ সমান হয়ে গেছে, তখন সেই গ্রাফটা হয়ে যাবে কার্ডিওয়েড। সেই গ্রাফটা হয়ে যাবে কি? কার্ডিওয়েড। বি যদি এ থেকে ছোট হয় তাহলে এটা ডিম্বাকৃতি হবে, বি যদি এ থেকে বড় হয় তাহলে এটা অভ্যন্তরীণ লুপ হবে। এখন আপনারা এই কথাগুলো তো ভালো করে মাথায় ঢুকবে না, চলেন আমরা এটা ডেসমোসের মধ্যে একটু দেখি। আর ইজ ইকুয়াল টু কি ছিল? এ এর মান কি দিবেন বলেন? এ এর মান ধরেন 5 দেন, 5 প্লাস বি এর মান কি দিবেন বলেন? বি এর মান 2 দেন, 2 কস থিটা দিবেন না সাইন থিটা দিবেন? ধরেন টু কস কস থিটা দিলাম, হ্যাঁ। দেখছেন এটা এটা কেমন আসছে? এবার আমরা একটু দেখি তো। আচ্ছা, এখানে বলো তো এ বড় না বি বড় এই গ্রাফে? এ বড়। এই গ্রাফে হচ্ছে এ বড়, তাহলে ভাইয়া একটু দেখো থিটার কি কোনো নির্দিষ্ট মান হবে এখানে? থিটার থিটার মান হচ্ছে এখানে হচ্ছে 0 থেকে 2 পাই এর মধ্যে চলবে। লিমিট এখানে কোনো থিটার লিমিট দেওয়া নাই। হ্যাঁ, ওই গ্রাফের ভিতরে দেই নাই, বাট অ্যাকচুয়ালি থিটাটা 0 থেকে 2 পাই এর মধ্যে চললে তো পুরো গ্রাফটা পেয়ে যাবেন আপনি। 0 থেকে 2 পাই এর মধ্যে যদি থিটাটা ঘুরে একবার, তাহলে তো আপনি পুরো গ্রাফটা পেয়ে যাচ্ছেন না, আর লাগবে না তো। ভাই এ আর বি এর ব্যবধানটা একটু বেশি করেন তাহলে ডিম্বাকৃতিটা আরো ভালো স্পষ্ট বোঝা যাবে মনে হয়। অবশ্যই অবশ্যই ভাই। ওরে বাবা, এটা তো বিশাল। আচ্ছা, আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে একটু এটা বৃত্তাকার না, এটা একটু ডিম্বাকৃতি, ঠিক আছে? তাহলে দেখেন এখানে আমাদের এটাকে কিন্তু বড় হইলে ডিম্বাকৃতি, তো প্রথম কেসটা আমরা দেখছি। তাহলে এবার অভ্যন্তরীণ লুপেরটা দেখি, বিটাকে বড় করব আর এটাকে ছোট করব। তাহলে এ কে আমি 1 দেই আর বি কে আমি দেই 5 দেই। এবার দেখেন তো ভিতরে একটা লুপ তৈরি হয়েছে না? খেয়াল করছেন ভিতরে একটা লুপ তৈরি হয়েছে? খেয়াল করেন, ভিতরে কিন্তু একটা লুপ তৈরি হয়েছে। তাহলে আমাদের সেকেন্ড কেসটাও মিলছে না? সেকেন্ড কেসটাও মিলছে যে বি আর বি আর এ যদি সমান হয় তাহলে কি হবে ভাইয়া? কার্ডিওয়েড। তাহলে বি আর এ যদি সমান হয় তাহলে এ কেও আমি 5 দিই, বি কেও আমি 5 দিই। এবার দেখেন তো এটা কি লাভ শেপ না? আপনারা যদি আপনাদের কোনো প্রিয়তমা থাকে তাহলে এই যে এরকম কার্ডিওয়েডের ইকুয়েশন পাঠিয়ে দিবেন, এ আর বি এর সমান দিয়ে এটা পাঠিয়ে দিবেন। যদি সে ম্যাথে ভালো হয় তাহলে তো বুঝতে পারবে যে এটা আসলে লাভ শেপ কিছু একটা পাঠাইছেন, ঠিক আছে? আর না হলে তো আপনার কোনো রিস্ক নাই, বুঝেন নাই?
আমার এক ফ্রেন্ড পাঠাইছিল ফার্স্ট ইয়ার আমরা যখন গ্রাফ শিখতেছিলাম তখন সে জাহাঙ্গীরনগর ভার্সিটি থেকে এক মেয়ের এরকম পাঠাইছিল। তো ওই মেয়ে সিএসসি ডিপার্টমেন্টে ছিল, বাট ম্যাথমেটিক্সে এই জিনিসগুলো হয়তো ভালো করে পড়ে নাই, তো বুঝতেও পারেনি সে। তো কোনো সমস্যা হয় না, বুঝতে পারলে তো আসলে সমস্যা হইতো। তো যাই হোক, তো ম্যাথের কাউরে পাঠায় না আর কি, সত্যি তো বুঝে দেবো। আচ্ছা যাই হোক, তাহলে বুঝতে পারছেন তো কার্ডিওয়েড কি জিনিস, অভ্যন্তরীণ লুপ কখন হবে, আর ডিম্বাকৃতি কখন হবে, এগুলো আশা করি বুঝতে পারছেন, তাই না? এগুলো বুঝতে পারছেন? আচ্ছা ভাইয়া এ সাইন থেকে থিটা বি দিয়েও কি সেম হবে? হ্যাঁ, সাইন থিটা দিয়েও সেম হবে। চলেন আমরা সাইন থিটাটা একটু দেখি। জাস্ট ওই যে গ্রাফের লুপটা ঘুরে যাবে আর কি, ওয়াই অক্ষ থেকে ঘুরে যাবে, এইটুকুই পার্থক্য হবে, বুঝছেন? আচ্ছা হয়েছে। এই দেখছেন সাইন থিটা দিয়ে কি হয়েছে, উল্টা লাভ হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এটা কস থিটা দিলে এই পাশে থাকে আর কি, সুন্দর এটা থাকে, তো জিনিসটার আকৃতি সেমই থাকবে। ওকে, কার্ডিওয়েডই থাকবে, এটা জাস্ট একটু ঘুরে যাবে, এই হলো পার্থক্য। ওই যে বৃত্তের ক্ষেত্রে দেখছেন না, সাইন থিটা থাকলে বৃত্তটা উপরে ওয়াই অক্ষের দিকে চলে যায়, আর কস থিটা দিলে একটু এক্স অক্ষের ডান দিকে থাকে, এটা তো দেখছেন বৃত্তের ক্ষেত্রে, ঠিক আছে? ভাইয়া সাইন থিটা থাকলে কি গ্রাফের যে এটা ওটা কি সবসময় মানে উপরের দিকে হবে এমন? হ্যাঁ, জি জি জি, সাইন থিটা থাকলে ইউজুয়ালি আমি যতগুলো গ্রাফ দেখি সবগুলো ক্ষেত্রে উপরের দিকে চলে যায়, ঠিক আছে? এটার কি কোনো নির্দিষ্ট কারণ আছে যে উপরের দিকে হয়? এটার কারণ হচ্ছে ওই যে আপনি যখন আর এর মানের সাথে থিটার মানগুলো গ্রাফটা আসে কিভাবে, একটা আর এর মান বসাবেন, একটা থিটার মান পাবেন, একটা থিটার মান বসাবেন, একটা আর এর সরি একটা থিটার মান বসাবেন, একটা আর এর মান পাবেন। তো থিটার মান বসাইলেন আপনি আর এর মান পাচ্ছেন। তো সাইনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আর এর মানগুলা উপরের দিকে ওই বিন্দুগুলা আসতেছে, আর এর মানের সাথে থিটার মান, ওই থিটার মানের সাথে আর এর মানগুলো উপরের দিকে আসতেছে, এভাবে আর কি আসে গ্রাফটা, বুঝতে পারছেন? কারণ আর সমান ভাইয়া ওয়াই সাইন থিটা, এই জন্য কি হ্যাঁ, আর আপনারা নর্মালি একটা জিনিস চিন্তা, হ্যাঁ, আর ইজ ইকুয়াল টু ওয়াই, ওয়াই সাইন থিটা, আর এক্স সমান না হচ্ছে কি যে, সরি এখানে ভুল করলাম, ওয়াই কি ইজ ইকুয়াল টু আর সাইন থিটা। হ্যাঁ ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা, হ্যাঁ, ওই যে আপনারা এর নর্মালি সাথে চিন্তা করবেন, সাইনের আপনারা সম্পর্ক যদি আর এক্স এর সাথে কসের। হ্যাঁ অলওয়েজ উলম্ব দিকের যে কোনো কিছু, উলম্ব দিক মানে কি উপরের দিকে যে কোনো কিছুর উপাংশ বা যে কোনো কিছু নিলে সাইন থিটা কিন্তু চলে আসে, এটা ফর্মুলা ওয়াইজ চলে আসে, বুঝতে পারছেন? এই জন্য সাইন থিটার গুলো দেখবেন যে একটু গ্রাফ গুলো উপরের দিকে থাকে, ঠিক আছে? তাহলে আমরা এগুলো বুঝলাম। এবার লেমনিটজ স্কেটস, লেমনিটজ স্কেটস হচ্ছে এই আকৃতির হবে, দুইটা লুপ থাকবে, এরকম দুইটা লুপওয়ালা গ্রাফকে আমরা বলি লেমনিটজ স্কেটস। এটার ইকুয়েশন হচ্ছে আর স্কোয়ার এ স্কোয়ার কস টু থিটা অথবা আর স্কোয়ার এ স্কোয়ার সাইন টু থিটা, সাইন টু থিটা আর অথবা কস টু থিটা, এই আকৃতির দুইটা ইকুয়েশনকে আমরা বলি কি লেমনিটজ স্কেটস, ঠিক আছে? তো এটা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এর মধ্যে, এখানের মধ্যে রোজ কার্ভ, রোজ কার্ভ গুলো থেকে এমসিকিউ আসতে পারে। রোজ কার্ভে যদি এন এর ভ্যালু যদি বিজোড় হয় তাহলে পাপড়ির সংখ্যা এন সংখ্যক কি থাকবে, আর এন এর ভ্যালু যদি জোড় হয় তাহলে পাপড়ির সংখ্যা 2n থাকবে। আর রোজ কার্ভটা কি, আর ইজ ইকুয়াল টু এ কস এন থিটা। চলেন আমরা আর ইজ ইকুয়াল টু এ কস 2 থিটা এবং আর ইজ ইকুয়াল টু এ কস 3 থিটার গ্রাফটা একটু দেখি, এ কস 2 থিটা 3 থিটার গ্রাফটা একটু দেখি, তাহলে আমরা রোজ কার্ভ সম্পর্কে আইডিয়া পাবো, ঠিক আছে? আচ্ছা চলেন। এর জায়গায় মান দেওয়া লাগবে না ভাই? জি, এর জায়গায় মান দেওয়া লাগবে না? এর জায়গায় একটা মান বসাই দিব, এর জায়গায় একটা মান আমরা বসাই দিব আমাদের মতো। আর ইজিগুলো ধরেন 2 cos 2 cos কত থিটা বলছি, 2 থিটা বলছি তাই না? 2 ইনটু থিটা। কয়টা আহ, পাপড়ি পাইছেন, পাপড়ি কয়টা? চারটা। এখন আমরা চলেন আর ইজ ইকুয়াল টু আমরা চলেন cos 3 থিটা দিয়ে দেখি তো কয়টা আসে। এটা একটু বিয়োগ বাদ দিয়ে দিই। এবার কয়টা পাইছেন দেখেন তো, 3 থিটা ছিল তিনটা। তার মানে আপনারা কি বুঝলেন ভাইরা, আপনারা যেটা বুঝলেন সেটা হচ্ছে যদি আর এন এর মান যদি 3 থাকে, মানে 3 মানে কি বিজোড়, বিজোড় থাকলে পাপড়ির সংখ্যা কয়টা থাকবে, তিনই থাকবে, এনই থাকবে। আর যদি এন এর মান যদি জোড় হয় তাহলে এন থাকলে হবে 2n, মানে দুইটা ছিল 2 থিটা ছিল, হয়ে গেছে 4টা পাপড়ি, 2 থিটা থেকে 4টা পাপড়ি হয়ে গেছে। তাহলে যদি 4 থিটা বসাইতাম তাহলে কয়টা পাপড়ি হইতো, 4 থিটা বসাইলে কয়টা পাপড়ি হইতো, 8টা। 8টা। চলেন 4 থিটা বসাই দেখি তো।
8টা পাপড়ি হয়েছে না দেখেন তো। তো বুঝতে পারছেন আশা করি, তাই না? তো এটাই আর কি আমি বলতে চাইছি যে এন এর মান এটা যদি কি ডাবল হবে সবসময়? হ্যাঁ ডাবল সূত্রে তো হবে আসছে 4θ 2n 8টা আসছে, হ্যাঁ হ্যাঁ 2θ হ্যাঁ সমান 3টা আসছে। হ্যাঁ, এখানে দেখেন এন এর মান যদি বিজোড় হয় তাহলে পাপড়ির সংখ্যা এনই থাকবে, আর এন এর মান যদি জোড় হয় তাহলে পাপড়ির সংখ্যা 2n হবে, অর্থাৎ ডাবল হয়ে যাবে। বুঝতে পারছেন? আচ্ছা ভাই, এর মান চেঞ্জ করে একটু দেখাবেন? হ্যাঁ, এর মান চেঞ্জ করলে খুব বেশি ম্যাটার করবে না। এর মান চেঞ্জ করলে হয়তো শেপটার একটু, ধরেন এই যে এর মান আমি এখানে কত দিলাম, 1 দিলাম, একটু ছোট হইছে। এর মান আপনি 10 দেন তাহলে একটু বড় হইছে, এরকম আর কি। বুঝতে পারছেন? কিন্তু পাপড়ির সংখ্যায় কোনো পরিবর্তন আসবে না। বুঝতে পারছেন? আচ্ছা ক্লিয়ার? হুম। এটা তো মূল বিন্দু থেকে দূরত্ব দেখাচ্ছে ভাই। হ্যাঁ, আই গেস এটা ওইরকমই কিছু একটা দেখাচ্ছে। দূরত্বই দেখাচ্ছে, মূল বিন্দু থেকে সব 10 দিলে 10ই যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, এটা ঠিক বলছেন। হ্যাঁ এটা হ্যাঁ। বিন্দু থেকে একটা একটা পাপড়ি সর্বোচ্চ দূরত্ব দেখাচ্ছে। ঠিক আছে, হুম সর্বোচ্চ দূরত্বটা দেখাচ্ছে, কারণ আমরা গ্রাফিক্যালি খুব ভালোভাবে ভিজুয়ালাইজ করতে পারতেছি। 10 এটা দিলে কি ব্যাসার্ধ বলা যাবে? মান। এগুলো তো আসলে ব্যাসার্ধ বলতে পারবেন কিনা জানি না, এক একটা পাপড়ি সর্বোচ্চ দূরত্ব বলতে পারেন মূল বিন্দু থেকে। মূল বিন্দু থেকে একটা একটা পাপড়ির দৈর্ঘ্য কতটুকু সেটা বোঝাচ্ছে। হ্যাঁ, সেটাই। ব্যাসার্ধ বলতে গেলে তো ডান পাশেও 10 বাম পাশেও 10, তাহলে 20 হয়ে যায়। না না না, ব্যাস 20। ওটা তো ব্যাস হবে। আর যাই হোক, এটাকে হ্যাঁ কি বলে ওইটা আমাদের জন্য ম্যাটার করে না। ঠিক আছে ভাইরা, তাহলে আর চলেন আমরা রোজ কার্ভ পড়ে ফেললাম। আর বৃত্তের ব্যাপারে তো আমি আইডিয়া দিয়ে দিছি আপনাদেরকে, তাই না? বৃত্তের এই যে এই ব্যাপারে আইডিয়া দিছি না, এই যে 2a cos θ 2a sin θ হতে পারে। 2a cos θ থাকলে ব্যাসার্ধ হচ্ছে a, আর কেন্দ্র কত, a,0। ঠিক আছে, আর আর ইকুয়াল হচ্ছে a, ব্যাসার্ধ হচ্ছে a। এগুলো আমি বলছি। এবার কিছু কমন এরিয়া আছে, দেখেন তো। আমরা অলরেডি এই গ্রাফগুলো পড়ে আসছি, এই গ্রাফগুলোর কয়েকটা এরিয়া আমি লিখে দিচ্ছি। এই এরিয়াগুলো একটু মুখস্থ করবেন ভাইরা, তাহলে হচ্ছে আপনাদের সুবিধা হবে। একটা হচ্ছে এরিয়া অফ এলিপস, এলিপসের এরিয়া হচ্ছে পাই এ বি। কোশ্চেন সহজ করলে আপনার এলিপসের এরিয়া জানতে চাইতে পারেন। এলিপসের এরিয়া কি ভাইয়া? পাই এ বি। আর যদি এ আর বি এর মান যদি সমান হয়ে যায় তাহলে কি হয়ে যাবে? এটা এলিপস কি হয়ে যাবে? বৃত্ত হয়ে যাবে না? স্কয়ার। তখন পাই এ স্কোয়ার হয়ে যাবে, তাই না? পাই এ স্কোয়ার হয়ে যাবে। এ আর বি যদি সমান হয়ে যায় তখন এই এলিপসটাই হয়ে যাবে বৃত্ত, আর বৃত্তের ক্ষেত্রফল কি? পাই এ স্কোয়ার। ঠিক আছে, ঠিক আছে না? আর এই যে দেখেন লেমনিডস স্কেচ একটু পড়ে আসছি, লেমনিডস স্কেচ, লেমনিডস স্কেচ এর এরিয়া হচ্ছে শুধু এ স্কোয়ার। আর কার্ডিওয়েড, ওই যে লাভ লাভ শেপ টাইপের যে জিনিসগুলো ছিল, ওই লাভ শেপের এরিয়া কি ভাইয়া? লাভ শেপের এরিয়া হচ্ছে 3/2 পাই এ স্কোয়ার, 3/2 পাই এ স্কোয়ার। সাইক্লয়েড, সাইক্লয়েড পড়ছি না 4 ধরনের, প্রত্যেকটা সাইক্লয়েডের এরিয়াই কিন্তু সেম, সেটা হচ্ছে 3 পাই এ স্কোয়ার, 3 পাই এ স্কোয়ার। অ্যাস্টেরয়েডের এরিয়া কি ভাইয়ারা? অ্যাস্টেরয়েডের এরিয়া হচ্ছে 3 পাই এ স্কোয়ার বাই 8, মানে 3/8 পাই এ স্কোয়ার। বৃত্তের ক্ষেত্রফলকে 3/8 দিয়ে গুণ দিবেন। ঠিক আছে, আর হাইপোসাইক্লয়েড, আচ্ছা বলেন তো, হাইপোসাইক্লয়েড আর অ্যাস্টেরয়েড অলমোস্ট সেম না? জাস্ট একটা এ আর বি এর পার্থক্য, মানে এখানে বিটা যদি এ হয়ে যেত তাইলে তো হাইপোসাইক্লয়েডটা অ্যাস্টেরয়েড হয়ে যেত, তাই না? তাহলে এদের এরিয়াটাও দেখেন খুব কাছাকাছি। এদের এই এরিয়াটা হচ্ছে 3/8 পাই এ স্কোয়ার, আর এই এরিয়াটা দেখেন 3/8 পাই এ বি। তাহলে বুঝতে পারছেন কাছাকাছি রিলেশন আছে না? একটা হচ্ছে 3/8 পাই এ স্কোয়ার, একটা হচ্ছে 3/8 পাই এ বি। ঠিক আছে, তাহলে এইখানে কিছু কমন এরিয়া দেওয়া আছে, এগুলো আপনারা একটু মুখস্থ করবেন ভাইরা, তাহলে আপনাদের ইন্টিগ্রেশনের পার্ট শেষ বলতে পারেন। ঠিক আছে, তাহলে আমরা এখন এমসিকিউ সলভিং এ কি যেতে পারি, না কারো কোনো সমস্যা আছে? এবার একটু বলেন। ভাইয়া ম্যাথ যদি আসে তখন তো এ আর বি এর মান দিয়ে দিবে, তাই না? হ্যাঁ, আর যদি ম্যাথ আপনাদের করতে দেয় সেক্ষেত্রে এ আর বি এর মান দিয়ে দেবে, বাট এমসিকিউতে যেহেতু আপনাদের টাইম খুবই লিমিটেড, আপনাদের 100টা এমসিকিউ সলভ করতে হবে, আবার 100টা জেনারেল পার্ট সলভ করতে হবে, সেই ক্ষেত্রে 49তম বিসিএস এর মতোই ম্যাথ দিবে, যেগুলো হচ্ছে আপনার নর্মালি করা যায়, যেগুলো ক্যালকুলেশন করা লাগে না তেমন। এই জাতীয় ম্যাথ দিবে, বুঝতে পারছেন? আর ক্যালকুলেশন থাকলেও খুব ছোট ছোট ক্যালকুলেশন থাকবে। ওকে, তো টেনশনে কিছু নাই। আচ্ছা, তাহলে আমরা কমন এরিয়া গুলো বুঝলাম। তাহলে আমরা কি কি পড়লাম একটু ওভারভিউ দিই। আমরা শুরুতে কি কি পড়ছি, কেউ একজন বলতে পারবেন আমরা আজকে কি কি বললাম? অনেক কিছু করে ফেলতেছে। অনেক কিছু তো বললাম, একটু বলেন না, সিরিয়ালি বলেন কি বললেন। এখন আমরা ক্ষেত্রফল বললাম, ক্ষেত্রফল সাইক্লয়েড, রিমেন ইন্টিগ্রেশন, রাইট, এরিয়া, পোলার এরিয়া ছিল। রাইট, এরিয়া পড়লাম, পোলার এরিয়া পড়লাম, কার্টেসিয়ান এরিয়া কিভাবে, প্রথমে রিমেন ইন্টিগ্রাল দিয়ে শুরু করলাম, এটা আগে বুঝলাম, তারপরে কার্টেসিয়ান এরিয়া পড়লাম,
সিমেট্রিক পড়া হয়েছে। এক্স্যাক্টলি সিমেট্রিজম গুলো আমরা সিমেট্রি পার্টটুকু পড়লাম আর কি, যে প্রতিসম কখন হয়, কোন কোন কেসে প্রতিসম হয়, তো এগুলো আমরা একটু পড়লাম। তো এইগুলা পড়ার আর্ক পরে লেন্থ আমরা পড়েছি, আর্ক লেন্থ। আর্ক লেন্থের বিষয়টাও পড়ছি আমরা, এবং আমরা কিছু কমন কিছু গ্রাফ দেখলাম যেটা আমাদের নলেজ বাড়ানোর জন্য আমরা দেখলাম, আর হচ্ছে কমন কিছু এরিয়ার ফর্মুলা আমরা একটু শিখলাম আর কি। গ্রাফ থেকে কিন্তু ডিরেক্ট এমসিকিউ আসবে না, বাট আমরা জাস্ট নিজেদের নলেজ বাড়ানোর জন্য পড়তাম আর কি। আর কিছু কমন এরিয়ার ফর্মুলা শিখছি, ঠিক আছে? তাহলে এগুলো শিখলে এখন আমরা এমসিকিউ সলভিং এর জন্য প্রস্তুত ভাইয়ারা। আপনারা প্রস্তুত কিনা বলেন, তাহলে আমরা সলভ শুরু করি। জি ইনশাল্লাহ। আচ্ছা চলেন আমরা এমসিকিউ সলভিং শুরু করি। হ্যাঁ বলেন, প্রথমটা বলেন কি হবে। 1 নম্বর, বি। বি। বি নাম্বারে বি। 2 নম্বরটা, এ হবে। এ। ডিওয়াই এ নাম্বারটা। এ নম্বরটা হবে, রাইট। আচ্ছা এরা দুইটা ফাংশন দিয়ে দিচ্ছে, দুই ফাংশনের বক্ররেখার মধ্যে ক্ষেত্রফল কি হবে? আবার এফএক্স থেকে বলছে ফাই এক্স থেকে বড়, তাহলে বড় কোনটা? এফএক্স। এফএক্স হচ্ছে বড়, তাহলে কি হবে? কার থেকে কে বিয়োগ যাবে? বি নাম্বার হবে। ফাইভ বিয়োগ হবে। বিয়োগ হবে। বি হবে। বি নাম্বার। বি নাম্বারটা। বি। আচ্ছা বি আর ডি কিন্তু সেম সেম, বুঝছেন? বি আর না, বি আর ডি সেম না, তো এটা তো মডুলাস তো, তাহলে এটা ডি হবে না? ডি। ওটা মডুলাস ডি হবে জি। একটা মডুলাস আর একটা ব্র্যাকেট। আচ্ছা এবার বলেন 4 নম্বরটা কি হবে ভাইরা? ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4x বরাবর যে কোন অক্ষের সাপেক্ষে প্রতিসম বলেন তো? এক্স অক্ষের সাপেক্ষে। সাথে। এক্স অক্ষের সাপেক্ষে, সাবাস। এবার 5 নম্বরটা বলেন তো। ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসম। আর বৃত্ত উভয় অক্ষ। মূল বিন্দু। প্রতিসম। সাইক্লয়েডের প্যারামেট্রিক সমীকরণ মনে আছে কারো? এই কার মনে আছে বলেন? ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসম। কোনটা? এক্স ওয়ান থিটা নাম্বার। এ নাম্বার। ওয়াই থিটা এ নাম্বার। সাইক্লয়েডের প্যারামেট্রিক সমীকরণ এখানে এ বি সি, এখানে ডি আছে, কিন্তু ডি আছে, কিন্তু আবার ডি নম্বর অপশন আছে। ডি হবে, ডি। ওই যে বলছিলাম থিটা মাইনাস সাইন থিটা, আর ওইটা হলো 1 মাইনাস কস থিটা অথবা 1 প্লাস কস থিটা, এরকম হয়। আর অ্যাস্টেরয়েডের কার্তেশীয় অ্যাস্টেরয়েড, কিন্তু ওই যে অ্যাস্টেরয়েড আর হাইপোসাইক্লয়েড নিয়ে অনেক কথাবার্তা বলছিলাম আজকে। এ নাম্বার হবে। এ নম্বরটা হবে, রাইট রাইট। সাবাস, আপনারা খুব ভালো পারতেছেন, মাশাআল্লাহ, খুবই ভালো পারতেছেন। 9 নম্বরটা বলেন। স্ট্রেট প্যারামেট্রিক। সি নাম্বার হবে। সি নম্বরটা হবে, সি নম্বরটা। হাইপোসাইক্লয়েডের সাধারণ সমীকরণ নিচের কোনটি বলেন তো? এ নাম্বার। হ্যাঁ প্রথমটা। নম্বর, সাবাস। ক্যাটেনারি লাগবে না, আমার ফ্রেন্ড অনেক কঠিন কঠিন জিনিস অ্যাড করে। ও স্পেশাল বিসিএস এর বইয়ের ভিতরে যে কি সব জিনিস অ্যাড করছে, পরে আমি এবারে বইয়ের মধ্যে আমি সব সহজ জিনিস রাখতেছি। যাই হোক ভাই নিবন্ধন ভাই প্রতি বছর ভাই গত 18 নিবন্ধন দিয়েছিলাম যে প্রশ্ন ভাই কঠিনই করে নিবন্ধনের ভাই। আচ্ছা ঠিক আছে, আমরা ইনশাল্লাহ আরো আপনার সার্কুলারটা আমরা সার্কুলারের আগে আমরা একভাবে শেষ করি সিলেবাসটা, তারপরে আপনারা ডিমান্ড অনুযায়ী আমি আরো অনেক কিছু অ্যাড করবো, কোনো সমস্যা নেই। আপনারা সহজ ভাই করতে জিজ্ঞেস করেন হয়ে যায় একটা। হ্যাঁ না 18 নিবন্ধন দিয়েছিলাম তো পরে প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হয়ে গিয়েছিল, পরে প্রশ্নটা কঠিন মনে হয়েছিল। আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা নেই। আপনাদের যেভাবে রেডি করা হবে ইনশাল্লাহ সহজ কঠিন যে কোনো প্রশ্নের জন্য আপনারা পারবেন, ঠিক আছে? আমাকে জাস্ট প্রথমে বেসিক ভাবে সিলেবাসটা শেষ করতে দেন, বেসিক সহ। এরপরে ইনশাল্লাহ আমি সহজ কঠিন বিভিন্ন ভেরিয়েশনের প্রশ্ন রাখবো, ঠিক আছে? আচ্ছা এবার এটা বলেন, y ইকুয়াল টু x এবং y ইকুয়াল টু দ্বারা আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল কত? এটা আমাদের এই যে বিসিএস এ আসছিল আর কি, বুঝছেন? এটা তো আপনারা জানেন যে আমি এটা করে দিয়েছিলাম না, মনে আছে? ওই যে এটার ছেদবিন্দু আছে 0 থেকে 1, x মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। আপনাদের মনে পড়ে কিনা জানি না, আমি এটার ওই যে এই পর্যন্ত মাইনাস এক্স কিউব বাই 3 ভাই ডি হবে মনে হয়। এবার এটা করলে বাকিটা আপনারা অ্যান্সার পেয়ে যাবেন। হাফ মাইনাস 1/3 6 হবে, তার মানে 3 দুগুণে 6 বাই ডি নাম্বার হবে। 1/6 ডি নম্বরটা। এই জাতীয় ছোট ছোট কোশ্চেন আপনাদের থাকতে পারে, ঠিক আছে? ছোট ছোট এমসিকিউ আপনাদের থাকতে পারে।
ক্যালকুলেটিভ, ঠিক আছে? এখন দেখেন ভাই আমরা এটা 0 থেকে 1 পর্যন্ত লিমিটটা কিভাবে ধরে নিলাম? লিমিটটা, এই যে লিমিটটা ওই যে আমি বলছিলাম যে দুইটা বক্ররেখার মধ্যে আবদ্ধ ক্ষেত্রফল যদি বের করতে বলে তাহলে আপনি কি করতে হবে, দুইটা ইকুয়েশনকে সলভ ছেদবিন্দু করে বের করবে। তাহলে ছেদবিন্দু বের করতে হয়। তাহলে এই ছেদবিন্দু কি করবেন, এখানের y ইকুয়াল টু x এর মানটা এই ইকুয়েশনে বসায় দেন, তাহলে x ইকুয়াল টু x স্কয়ার চলে আসতেছে, তাহলে x স্কয়ার মাইনাস x ইকুয়াল টু 0 আসতেছে, x কমন নিলে অবনবে x মাইনাস 1 ইকুয়াল টু 0 আসতেছে, তাহলে x এর মান 0 অথবা 1 আসতেছে। বুঝতে জি পারলেন ভাই, ভাইয়া? আচ্ছা, জি ভাই, ধন্যবাদ। আচ্ছা, এবার দেখেন x ইকুয়াল টু y স্কয়ার এবং x ইকুয়াল টু y দ্বারা আবদ্ধ বক্ররেখার ক্ষেত্রফল সি সি আগেরটার মতো 1/6 একই হবে ভাই, 3 নাম্বার। এক্স্যাক্টলি সেম হবে না বলেন তো? এর পুরো অঙ্ক সেম, সব অঙ্ক পুরো অঙ্কটাই same। আচ্ছা গেল। এবার y ইকুয়াল টু x স্কয়ার বক্ররেখা x অক্ষের 0 থেকে আছে, এটা বলে দিছি কি y ইকুয়াল টু x স্কয়ার আর x ইকুয়াল টু 0 থেকে 2, তাহলে 0 থেকে 2 এর মাঝখানে x স্কয়ারের ইন্টিগ্রেশন আপনারা পারবেন কি পারবেন না বলেন? পারবো। জি ভাই, x to the power 4 by 3 x cube by 3 8/3 0 আসতেছে। ডি নাম্বার। कौन सा काम रहे? আচ্ছা, সাইক্লয়েড কি ধরনের বক্ররেখা? ভাই এ নাম্বার, ওই যে বৃত্ত গড়ালের পরিধি বিন্দুর গতিপথ। ওই যে আমি আপনাদেরকে একটা আলোচনা করছিলাম না, একটা সাইকেলের চাকার মধ্যে সাইকেলের চাকা। তাহলে এটা এ নম্বরটা হবে না বলেন তো? জি জি জি। ক্যাটেনারি লাগবে না, ক্যাটেনারি লাগবে না, ভাই ক্যাটেনারি কি ভাই? একটু ক্যাটেনারি বলেন লাগবে। হ্যাঁ, একটু বলেন ক্যাটেনারি সম্পর্কে ভাই। ক্যাটেনারির ইকুয়েশনটা আসলে একটু ঝামেলার, তো এই জন্য আর কি আমি এড়াই গেছি, তাও আমি আপনাদের বলে দিতেছি। দেখেন ক্যাটেনারি হচ্ছে ধরেন y ইকুয়াল টু a, এটা হলো ওই যে আমি ডিফারেন্সিয়াল ক্যালকুলাসেও আপনাদের হচ্ছে হাইপারবোলিক ফাংশন গুলোকে অ্যাভয়েড করছি। এটা হচ্ছে একটা হাইপারবোলিক ফাংশন দিয়ে এটার ইকুয়েশনটা আসে, y ইকুয়াল টু a cos x বাই a। এই যে বি নম্বর অপশনটা, এটা হচ্ছে একটা ক্যাটেনারি সমীকরণ, ঠিক আছে? এটাকে বলা হয় ঝুলন্ত দড়ি বা শিকল, ঠিক আছে? শিখলে না অভিকৃষ্ট বলের প্রভাব একটা দুরন্ত। হ্যাঁ, একটা ঝুলন্ত দড়ি যদি ঝুলতে থাকে তখন যেই গতিপথটা তৈরি করে সেটাই ক্যাটেনারি দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? তো এটা সম্পর্কে আমিও খুব ভালো অবগত না, তো এটার জন্য বলছি এটা লাগবে না, ঠিক আছে? আচ্ছা, সাইন এক্স কে বলছে এক্স অক্ষের মধ্যে এক্স ইজ ইকুয়াল টু 0 থেকে পাই এর মধ্যে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কোনটি হবে বলেন তো? 0 থেকে পাই সাইন এক্স ডিএক্স না? সাইন এক্স যেগুলো এ নাম্বার। কিন্তু এখানে একটা গাপলা আমি আপনাদের চাইলে লাগাই দিতে পারি। আমি যদি বলি সাইন এক্স কে 0 থেকে 2 পাই এর মাঝখানে ইন্টিগ্রেট করো, ইন্টিগ্রেট করতে বললে কোনো সমস্যা নেই, অ্যান্সার 0 আসবে। কিন্তু আমি যদি বলি ক্ষেত্রফল বের করো 0 থেকে 2 পাই এর মাঝখানে সাইন এক্স এর এরিয়া এরিয়া বের করতে বললে তখন কিন্তু আপনার এটার মডুলাস নিতে হবে, মডুলাস না নিলে হবে না। বুঝতে পারছেন? কিছুই এটা বুঝতে পারেন, আমি এটা বুঝছি। এটা আমি একটু আপনাদের ব্যাখ্যাটা দিই। সাইন এক্স 0 থেকে 2 পাই এর মাঝখানে সাইন এক্সটা দেখতে এরকম না বলেন তো? এটা কি আপনারা অবগত আছেন কিনা? সাইন এক্স এর ফাংশনটা দেখতে এরকম। জি ভাই। এখন সাইন এক্সটা তো এটা হচ্ছে আপনার 0 বিন্দু, হ্যাঁ, এটা হচ্ছে পাই বিন্দু আর এটা হলো 2 পাই বিন্দু। তাহলে 0 থেকে 2 পাই এর মাঝখানে সাইন এক্স ফাংশনটা দেখতে তো এরকম, হ্যাঁ, এরকম। এখন আমার কথা হইলো এরিয়া যদি বের করতে চান, এরিয়া অলওয়েজ কি করে জানেন? এক্স অক্ষের উপরের এরিয়াটুকু থেকে নিচের এরিয়াটুকুকে বিয়োগ করে ফেলে। এখন মনে করেন 0 থেকে পাই এর মাঝখানে সাইন এক্স এর যদি এরিয়া বের করতে চান, 0 থেকে পাই এর মাঝখানে সাইন এক্স এর শুধু উপরেই এরিয়া আছে না, নিচে কি কোনো এরিয়া আছে? নাই। না, নিচের এরিয়াটুকুকে ঋণাত্মক হিসেবে ধরা হয়। তাহলে এখন এইবার 0 থেকে 2 পাই এর মাঝখানে যদি এরিয়া বের করতে যান তাহলে বলেন তো নিচে উপরের এরিয়া যা নিচের এরিয়াও তা না, তো যোগ বিয়োগ করতে কত আসবে? 0 চলে আসবে অ্যান্সার। জি। আপনি এরিয়াটা বের করে দেখেন, ইন্টিগ্রেশন করে দেখেন। ইন্টিগ্রেশন কিন্তু সবসময় এরিয়া নাও বুঝাইতে পারে, এটা একটা হাই লেভেলের বেসিক। তাহলে সাইন এক্স ইন্টিগ্রেশন কি মাইনাস কস এক্স। এবার এটাকে 0 আর 2 পাই বসান, 2 পাই বসালে কত পাচ্ছেন? -1, আর 0 বসালে পাচ্ছেন +1, তো 0। তো দেখছেন সাইন এক্স এর ইন্টিগ্রেশন 0 থেকে 2 পাই এর মাঝখানে 0, কিন্তু অ্যাকচুয়াল এরিয়া কি 0? আমাকে বলেন তো ভাইয়ারা, অ্যাকচুয়াল এরিয়া কি 0 নাকি একটা এরিয়া কত 2 না? 2। তাহলে এই জন্য আপনি যদি মডুলাস ফাংশনটা ইউজ করেন তাহলে আপনি কোনো ফাংশনটাকে কি করবেন না, বিয়োগ করবেন না, সবগুলাকে মানটাকে পজিটিভ মানে তারপরে যোগ করে দিবেন। বুঝতে পারছেন? এই জন্য আমরা কি করব, যদি 0 থেকে 2 পাই বলতো তাহলে আমরা মডুলাস সাইন এক্সটা দিতে হইতো আমাদের। বুঝতে পারছেন? বাট আপনাদের এত ডিপ থেকে আসবে কিনা আমি জানি না, যদি আসে জাতিকে জানাই দিলাম আর কি,
কোনো ফাংশনে যদি নিচের দিকে কোনো অংশ থাকে সেই ক্ষেত্রে হচ্ছে তাকে মডুলাস দিয়ে ইন্টিগ্রেট করতে হয়, নাইলে তার অংশটুকু কি হয়, মাইনাস হয়ে বাদ হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা এবার বলেন পোলার রিলেটেড কিছু এমসিকিউ আসছে। পোলারের স্থানাঙ্কে আর ইজ ইকুয়াল টু এফ থিটা বক্ররেখা মডুলাস দিয়ে একটা দেখা যান, হ্যাঁ কি মডুলাস দিয়ে আভাস সাইন করে এক্স মডুলাস করে যদি একটু দেখা যান। হ্যাঁ, মডুলাস দিয়ে যদি করতাম তাহলে আমি বলি কি হইতো বিষয়টা। ধরেন মডুলাস সাইন এক্স যদি ইন্টিগ্রেট করতাম, জিরো থেকে 2 পাই এর মাঝখানে যদি মডুলাস সাইন এক্স ইন্টিগ্রেট করতাম, তাহলে আমি বেসিক্যালি করতাম 0 থেকে পাই এর মাঝখানে সাইন এক্স এর ইন্টিগ্রেট, আর এরপরে পাই থেকে 2 পাই এর মাঝখানে করতাম মাইনাস সাইন এক্স এর ইন্টিগ্রেট। ঠিক আছে, এটা করতাম, তখন আমার কোনো নেগেটিভ পার্ট আসতো না এবং তখন কোনো কিছু বিয়োগ হইতো না, তখন আপনার 1 + 1 = 2 আসতো। এখন আপনারা মনে করেন এই জিনিসটা আসলে বুঝাতে গেলে আমার অনেক টপিক আনতে হবে, অনেক আলোচনা নিয়ে আসতে হবে, এই জন্য আমি এই টপিকের ডিটেলসে যাবো না। আপনাদেরকে আরেকটা আমি বেসিক জিনিস বলি, ধরেন মডুলাস এক্স এটা ইন্টিগ্রেট করতে দিল -2 থেকে মনে করেন যে +2 এর মধ্যে ইন্টিগ্রেট করতে দিল। ঠিক আছে, -2 থেকে কি ভাইয়া +2 এর মধ্যে ইন্টিগ্রেট করতে দিল। আচ্ছা আমরা বলেন -2 থেকে +2 এর মধ্যে যদি শুধু এক্স এর ইন্টিগ্রেট করেন তাহলে কত পাবেন অ্যান্সার? 0। 0 পাবেন না, বলেন না, বলেন 0 পাবেন। কিন্তু আমি যদি বলি ইন্টিগ্রেশনের মান তো 0, তাহলে ইন্টিগ্রেশন ইজ ইকুয়াল টু কত, এটার ইন্টিগ্রেশন ইজ ইকুয়াল টু হচ্ছে 0। বাট এরিয়া কি 0? এরিয়া কি 0? এরিয়া কি কোনো 0 হয়? এরিয়া কি 0 হইতে পারে একটা বক্ররেখার? না, এরিয়া 0। তাহলে তখন আপনি এটা মডুলাস এক্স এর ইন্টিগ্রেট করবেন। তো মডুলাস এক্স এর ইন্টিগ্রেট করলে কি হবে, দেখেন এটা ডোমেনটা হচ্ছে -2 থেকে +2। আমরা জানি -2 থেকে 0 পর্যন্ত যে ডোমেন সেখানে বসবে -x ফাংশন, আর 0 থেকে যে 2 এটা হলো পজিটিভ ডোমেন, পজিটিভ ডোমেনে বসবে পজিটিভ এক্স। ঠিক আছে, এবার আপনি ইন্টিগ্রেট করেন, এবার আপনি একটা ভালো অ্যান্সার পাবেন। এবার আপনি কি পাবেন, একটা ভালো অ্যান্সার পাবেন, 0 পাবেন না, পজিটিভ কিছু একটা পাবেন। বুঝতে পারলেন? আমি জানি এটা ভালো করে বুঝতে পারেন নাই এবং আমি দুঃখিত, কারণ হচ্ছে এই টপিকটা আপনাদের এই আলোচনার পার্ট না, বাট আমি এটা নিয়ে আসছি, আলোচনা করতে করতে আমি এই টপিকটা নিয়ে ঢুকাই ফেলছি টপিকটা এটার ভিতরে। ঠিক আছে, যতটুকু বুঝছেন আলহামদুলিল্লাহ, এটা আমাদের আলোচনার পার্ট না এই টপিকটা। ঠিক আছে, হ্যাঁ, অল্প একটু এটা যদি বলেন তো বুঝতে পারবো, কারণ ওই আগে এই রিলেটেড ম্যাথ করা হয়েছিল ওই যে ক্ষেত্রফল বেরো করার সময়, কিন্তু তখন ডিরেক্ট মুখস্থ করতাম যে মাইনাস থেকে 0, আবার 0 থেকে ওই যে 2 পাই পর্যন্ত বা পাই পর্যন্ত এইভাবে করছি, এটা ডিরেক্ট মুখস্থ করছি। তো এখানে অল্প কিছু একটু যদি বুঝাই বলেন তাহলে মনে হয় বিষয়টা বুঝতে পারতাম। আচ্ছা আমি আপনাকে বলি, আপনি কি এক্স এর কি বলে মডুলাস এক্স এর গ্রাফ রাখতে পারবেন? মডুলাস এক্স এর গ্রাফ রাখতে পারবেন? ভি শেপ ভিড় মতো মনে তাহলে আমি হয়। আপনাদের একটু বুঝাই বলি। এবার বলেন তো ভি শেপের এই ডান পাশের গ্রাফটার নাম কি? y = x সরলরেখা না? এক সরলরেখা। আর বাম পাশের গ্রাফটার নাম কি ভাইয়া বলেন তো? y = -x সরলরেখা না? হ্যাঁ জি জি। এখন আপনি -2 থেকে +2 এর মাঝখানে ইন্টিগ্রেট করতে চাচ্ছেন, তাহলে -2 থেকে 0 এর মাঝখানে কাকে ইন্টিগ্রেট করবেন? -x কে। -x কে। আর 0 থেকে 2 এর মাঝখানে কাকে ইন্টিগ্রেট করবেন? x x কে। সেমলি x কে। তাহলে তাহলেই তো আপনি হচ্ছে ইয়া পাবেন, অ্যান্সার 0 পাবেন না। এখন আপনি কি করলেন, y = x সরলরেখাটারে -2 থেকে +2 এর মধ্যে ইন্টিগ্রেট করে দিলেন, তাহলে এর তো x অক্ষের নিচের দিকে যতটুকু এরিয়া, উপরের দিকে এরিয়া ততটুকুই সেম, তার তো 0 চলে আসবেই স্বাভাবিক। বুঝেন নাই? এটা কি আমরা বের করার সময় এই মডুলাসটা ইউজ করব, এই নিয়মটা ফলো করব? হ্যাঁ, মডুলাস ইউজ করবেন কখন? মডুলাস ইউজ করবেন তখনই যখন আপনার ফাংশনটার একটা অংশ নিচের দিকেও আছে, একটা অংশ উপরের দিকেও আছে। যখন ফাংশনটা উপরে নিচে দুই দিকে অবস্থান করে তখন হচ্ছে ফাংশনটার মডুলাসটাকে ইন্টিগ্রেট করতে হয়। আর যখন ফাংশনটা শুধুই এক্স অক্ষের উপরের দিকে অবস্থান করে তখন ফাংশনটাকে ইন্টিগ্রেট করতে হয়। বা দুই দিকেই ফাংশনটা আছে, এটা বুঝবো কি করে লিমিট দেখে? এইটা হচ্ছে আপনার লিমিট দেখে, আপনার একটা তো হইতে পারে আপনি র্যান্ডমলি মান বসায় বসায় চেক করলেন, ধরেন মান বসায় চেক করলেন যে আপনার ফাংশনে মান নেগেটিভ আসে কিনা। ঠিক আছে, যেমন ধরেন সময় তো পাবো না ভাইয়া, হ্যাঁ এত সময় তো এমসিকিউ তে পাবো না, কিন্তু আমি দেখে কিভাবে চিনতে পারবো যে এটার মান উপরেও আছে এবং নিচেও আছে? ধরেন একটু আমি বলি, ধরেন আপনি তো ইউজুয়ালি পরিচিত ফাংশনগুলি আপনার প্রশ্নে পরীক্ষা দেয়,
ধরেন সাইন এক্স কে দিল 0 থেকে 2 পাই এর মাঝখানে, ঠিক আছে ভাইয়া? জি তাহলে জি এখন জিরো, আপনি ধরেন গ্রাফ জানলে তো আপনার কোনো টেনশনই নাই, গ্রাফ জানলে তো আপনি দেখতেছেনই যে পাই থেকে 2 পাই এর মাঝখানে সাইন এক্সটা কি নিচের দিকে অবস্থান করতেছে না? জি জি তাহলে তো গ্রাফ জানলে তো আর আপনার কষ্ট নাই কোনো। আর ধরেন না গ্রাফ, ভাই, আমি গ্রাফ, বলতে চাচ্ছি যে আমি যে গ্রাফটা জানি না, হ্যাঁ র্যান্ডম একটা দিয়ে দিল, আমি ওইটা কখনো দেখিও নাই, হ্যাঁ, জি জি, এমন একটা হলে আমি কিভাবে বুঝবো তখন, আমি সেটা বলছিলাম। হ্যাঁ ভাইয়া, ওইরকম যদি কোনো কিছু পড়ে সেই ক্ষেত্রে আপনার বিন্দু বসায় চেক করা ছাড়া আপনার কাছে কোনো উপায় নেই। কোনো অপশন আরেকটা করতে পারেন কি, আহ কোন বিন্দুতে ফাংশনের ভ্যালুটা 0 আসে ওইটাও দিয়েও বের করতে পারেন। কোন বিন্দুতে ফাংশনের ভ্যালুটা 0 আসে, ওখানে ওই 0-র বিন্দুর পরেই কিন্তু তার ভ্যালু নেগেটিভ আসবে। ধরেন আমি আপনার জিনিসটা একটু বুঝিয়ে বলি। এক্স এর মান কত আসবে ভাই বলেন তো? এক্স এর মান 0 আসবে। এক্স 0। এর আরেকটা মান কত আসবে ভাইয়া? পাই আসবে। জি জি আরেকটা মান কত আসবে ভাইয়া? 2 পাই আসবে। 2 পাই। এবার আপনি কি করবেন, 0 থেকে পাই এর মাঝখানে একটা বিন্দু বসায় দেখবেন যে পজিটিভ না নেগেটিভ আসে। যদি পজিটিভ আসে তাহলে 0 থেকে পাই পুরোটার মাঝখানে পজিটিভ। আর এবার পাই আর 2 পাই এর মাঝখানে একটা বিন্দু বসায় দেখবেন যে পজিটিভ আসে না নেগেটিভ আসে। যদি পজিটিভ আসে, নেগেটিভ আসে, তাহলে পুরো রিজিয়নের মধ্যে নেগেটিভ। এভাবেও আপনি চাইলে চেক করতে পারবেন। ও আচ্ছা ভাইয়া। বুঝতে পারছেন? এবার জি জি ধরেন আমি আপনাকে আরেকটা শর্টকাট বলি। ধরেন, ক্লাস মনে হয় জি, ধরেন ওয়াই ইজ ইকুয়াল টু, ক্লাসে যা যা শিখছিলাম সব মনে হয় ভুলে যাচ্ছি। না না সমস্যা নাই, আপনি এই আলোচনাটুকু তো আপনার শোনা দরকার নাই। আমি তো বলছি এটা আমাদের, ওইটা যে ভাইদের দরকার ছিল তাদের জন্য আমি আলোচনা করতেছি, ঠিক আছে? ধরো ওয়াই ইজ ইকুয়াল টু মডুলাস এক্স দিলাম, ঠিক আছে ভাইয়া? জি এখন জি ধরেন মডুলাস এক্স দিলাম, ঠিক আছে? এখন সরি, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স দিলাম, বললাম যে এটাকে ইন্টিগ্রেট করতে -2 থেকে +2 এর মধ্যে। তাহলে আপনি একটা কাজ করেন, এই এক্সটাকে 0 ধরেন, এক্স ইজ ইকুয়াল টু 0 ধরলে এক্স এর মান কত পাচ্ছেন? 0ই তো পাচ্ছেন নাকি? 0 জি পাচ্ছেন না? তাহলে এবার জি -2 থেকে 0 একটা রিজিয়ন, 0 থেকে 2 আরেকটা রিজিয়ন। এইবার আপনি -2 থেকে 0-র মাঝখানে একটা মান বসায় দেখেন তো এক্স এর মানটা নেগেটিভ আসে না পজিটিভ আসে? -2 তো -1 বসানো যায়। নেগেটিভ আসে, তার মানে বোঝা গেল যে -2 থেকে 0-র মধ্যে ফাংশনটা নেগেটিভ। তাহলে এখানে আর এক্স ফাংশনটা নিয়ে লাভ হবে না, -x নিতে হবে, ঠিক আছে? আবার জি জি 0 থেকে 2 এর মাঝখানে তখন আবার ফাংশনটা যেহেতু পজিটিভ, তাহলে তাকে আমরা এক্স নিলেই হবে, কাজ চলবে, ঠিক আছে? জি আচ্ছা, তো অনেক ভাইদেরকে আমি একটু কষ্ট দিয়ে ফেলছি, কারণ কিছু টপিক নিয়ে আলোচনা করতে গেছি এগুলো আপনাদের একটু বার্ডেন হয়ে গেছে। কারণ এই জিনিসগুলো আসলে একটু বেসিক না থাকলে এই জিনিসগুলো পারা একটু ডিফিকাল্ট হয়ে যায়, ঠিক আছে? গ্রাফের নলেজ বলেন এবং ফাংশনের ধারণা একটু ক্লিয়ার না থাকলে এটা একটু পারা ডিফিকাল্ট হয়ে যায়। তবে আপনাদেরকে আশ্বস্ত করতেছি এগুলো আপনাদের জন্য খুব বেশি রিলেভেন্ট না, ঠিক আছে? ইনশাল্লাহ এমসিকিউ তে খুব বেশি গুরুত্ব সহকারে এগুলো আসবে না। তো আপনারা বরং আমি এখানে যে এমসিকিউ গুলো দিচ্ছি সেগুলো দেখেন পারেন কিনা। তো আসেন 1 নম্বর এমসিকিউটা বলেন কি হবে? জি জি যে ভাইয়ের কাছে এরকম বি কোশ্চেন নাম্বারটা ছিল ওই ভাই কি পারতেছেন? এটা বি নম্বরটা হবে, বুঝতেছেন? বি নাম্বার। আচ্ছা, এবার বলেন কার্ডিওয়েডের ক্ষেত্রফল কত? আমি ডিরেক্ট মুখস্থ ফর্মুলা দিছিলাম, কারো মনে আছে? বি নাম্বার। বি নম্বর। বি নাম্বার ভাইয়া, বি পাই বাই 2 আচ্ছা, বৃত্তের ক্ষেত্রফল আপনাকে কষ্ট করে বের করা দরকার আছে। আপনি তো চেহারা দেখে চিনে গেছেন এটা বৃত্ত। আমাদের সলিউশনের মধ্যে এই অঙ্কগুলা করে দেওয়া আছে ইন্টিগ্রেশন করে। ইন্টিগ্রেশন করে করার কি দরকার আছে? ইন্টিগ্রেশন করে দরকার আছে? এটা তো আমরা দেখি বুঝতে যেটা বৃত্ত, এটা তো দেখেই বুঝতে যেটা বৃত্ত। তাহলে বৃত্ত হলে কি ক্ষেত্রফল কি হবে? পাই এ স্কয়ার না? পাই এ স্কয়ার এ নাম্বার। এ নম্বর। এবার বলেন চাপের দৈর্ঘ্যের সূত্র কি? চাপের দৈর্ঘ্যের সূত্র কি? বি নাম্বার। বি নাম্বার ভাই, বি নম্বর। বি নাম্বারটা। আচ্ছা, এবার বলেন রোজ কার্ভে পাপড়ির সংখ্যা কত বলেন? 3 আছে। 3টা ভাই। এ নাম্বার। 3 হবে। এ নাম্বার। এ 3 হবে, এ হ্যাঁ নাম্বার। এ নম্বর হবে। আর লেমনিস্কের সমীকরণ কোনটা বলেন? সি নাম্বার। বি নাম্বার না ভাই, বি বি নাম্বার ভাইয়া। বি হবে, বি। হ্যাঁ 7 নম্বরটা বলেন y = x স্কয়ার 0 থেকে 2 এর মধ্যে চাপের দৈর্ঘ্য। তাহলে 0 থেকে 2 √1 + dy dx হোল স্কয়ার ইনটু dx না ফর্মুলা? তাহলে y এর মান তো x স্কয়ার, তাহলে এটা কি হবে বলো তো? 0 থেকে 2 √1 এ নাম্বার ওয়ান প্লাস টু এ হোল স্কয়ার ইনটু dx না, তার মানে
1 প্লাস 4x স্কোয়ার dx 0 থেকে 2, তাই তো? জি জি ভাই। জি কিন্তু এখানে তো নাই ভাইয়া কেন আছে না পরে 2 নম্বর? 3 নাম্বার নাম্বার 3 নম্বর আছে না? 3 নাম্বার আচ্ছা, লিমাকন বি যদি এ থেকে বড় হয় তাহলে কি হয় ভাই বলেন তো? বি যদি এ থেকে বড় হয়, ডিম্বাকৃত। না 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 না। ভাই ডিম্বাকৃত। লুপ নেবে না? এ অভ্যন্তরীণ থেকে লোপ হবে। বি যদি বড় হয় তাহলে তো কোনো লুপ হয় না, লুপ 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 ভাই অভ্যন্তরীণ লুপ অভ্যন্তরীণ লুপ। অভ্যন্তরীণ লোক অভ্যন্তরীণ লুপ হবে, ঠিক আছে? আচ্ছা, আর ইজ ইকুয়াল টু এ সাইন থিটা বক্ররেখা কোন অক্ষের সাপেক্ষে প্রতিসম বলতে পারবেন? সাইন থিটা y অক্ষ ওয়াই ওই যে থিটার জায়গায় পাই মাইনাস থিটা বসান, পাই মাইনাস থিটা বসাইলে কি আসবে? সেম আসবে, তার মানে এটা ওয়াই অক্ষের সাপেক্ষে। জি জি। আর ডিএস এর সঠিক রূপ কোনটা বলেন তো? ডিএস এর সঠিক রূপ এর সঠিক হচ্ছে বি নাম্বার জি কার্ডিওয়েডের ক্ষেত্রফল কত? আপনাদেরকে আমি কিন্তু ফর্মুলায় লেখা মুখস্থ করাইছি, আপনাদের কিন্তু এই জিনিসগুলো মানে ইন্টিগ্রেশন করে বের করার কোনো দরকার নেই, কারণ আমি জানি যে এই টাইপের জিনিস আসতে পারে পরীক্ষায়। তো আমরা ডিরেক্ট ফর্মুলা মুখস্থ করলে আমরা বেনিফিট পাবো, আমরা অনেক অল্প টাইমে করতে পারবো। তো কার্ডিওয়েডের ফর্মুলা ক্ষেত্রফল বলেন। 3/2 a স্কয়ার আচ্ছা, তাহলে এ এ নম্বর বলতে চাচ্ছেন, তাই তো? জি ভাইয়া কারেক্ট, আপনার অ্যান্সার কারেক্ট। শব্দ আসছে কার একটু দেখেন। আচ্ছা আচ্ছা, আমাদের আর কয়েকটা এমসিকিউ বাকি আছে, তো আমরা করে ফেলি। হ্যাঁ, জি ভাইয়া থিটা ইজ ইকুয়াল টু থিটা প্লাস পাই, এটা লাগবে না, অ্যান্সারটা বলে দিব নাকি? দাঁড়ান, দেন ভাই বলে দেন। থিটা ইজ ইকুয়াল টু থিটা প্লাস পাই এর সাপেক্ষে, অথবা আর এটা হচ্ছে আপনার মূল বিন্দু সাপেক্ষে। থিটা ইজ ইকুয়াল টু থিটা প্লাস পাই যদি হয় তাহলে মূল বিন্দু সাপেক্ষে। আচ্ছা, এটা মাইনাস জাস্ট জেনে রাখেন আর কি, থিটা ইজ ইকুয়াল টু থিটা প্লাস পাই। থিটার জায়গায় যদি থিটা প্লাস পাই বসান, যদি অপরিবর্তিত থাকে তাহলে সেটা হচ্ছে মূল বিন্দু সাপেক্ষে প্রতিসম। এটা আমি পড়াই নাই সি ক্লাসে। আচ্ছা, ওয়াই ইজ ইকুয়াল টু সাইন এক্স, এক্স ইজ ইকুয়াল টু 0 থেকে এক্স ইজ ইকুয়াল টু পাই পর্যন্ত চাপের দৈর্ঘ্য নির্ণয়ের জন্য ডিওয়াই ডিএক্স এর মান কত হবে? ডিওয়াই ডিএক্স এর মান কত হবে? এটা তো একটা ফালতু কোশ্চেন দিছে, এটা তো cos x হবে। ওয়াই ওয়াই সাইন এক্স না, তাহলে ডিওয়াই ডিএক্স কত হবে? cos x না? কথা লাগছে দে 2 থিটা থাকলে পাপড়ি কোণ কত হবে? ডাবল হয়ে যাবে আর 4টা হবে ভাইয়া 4টা হবে, 4টা হবে। সিসয়েড এর কোনো দরকার নাই, সিসয়েড এর কোনো দরকার নাই, ঠিক আছে? সিসয়েড এর কোনো দরকার নাই। তাও আপনারা যদি জানতে চান আমি সিসয়েড এর অ্যান্সারটা বলে দিতে পারি। না বুঝে অ্যান্সার বললি তো ভাইয়া পরে মনে থাকবে না হ্যাঁ, এটাই দরকার নাই, দরকার নাই। যাই হোক, এটা বলেন তো, এটা লিমাকনের ধরনটা কেমন হবে? এটা দেখেন, এ হচ্ছে ডিম্বাকৃত হবে না ভাই? কি হলো এ বড় বি ছোট এটা ডিম্বাকৃতি হবে, ওরগা খাওয়ার ওষুধ খেতে এটা ডিম্বাকৃতি হবে। চাপের দৈর্ঘ্য নির্ণয় এফএক্স ফাংশনটিকে কি করতে হয়? এফএক্স ফাংশনটিকে কি হতে হবে? আচ্ছা, এইটুক জাস্ট মনে রাখেন যে এফএক্স ফাংশনটিকে অবিচ্ছিন্ন এবং এক মান সিঙ্গেল ভ্যালুর হইতে হবে। এফএক্স ফাংশনটাকে যদি চাপ নির্ণয় করতে চান তাহলে সিঙ্গেল ভ্যালুর হইতে হবে, নাহলে চাপ নির্ণয় করা যাবে না। একটা ইনপুট দিলে একটাই আউটপুট পাইতে হবে, এরকম হইলে তখন হচ্ছে চাপ নির্ণয় করা যাবে, ঠিক আছে? আচ্ছা, এখানে রোজ কার্ভে পাপড়ির সংখ্যা কত বলেন তো? সাইন 8টি। পোলার স্থানাঙ্কের ক্ষেত্রে আলফা ও বিটা দ্বারা কি নির্দেশ করে বলেন তো? আলফা বিটা দ্বারা কি নির্দেশ করে? ভাই সীমার ক্ষেত্রফলের সীমা আচ্ছা, লন কজ এক্স বক্ররেখার এক্স ইজ ইকুয়াল টু 0 ভাইয়া থেকে কোণের সীমা মানে বুঝতে পারলাম না। ওই যে ধরেন আপনার একটা বক্ররেখায় যে এই লাইন থেকে এই লাইনের মধ্যবর্তী এরিয়াটুকু আপনি বের করতে চান, এটা হলো থিটা ইজ ইকুয়াল টু ধরেন 0 থেকে থিটা ইজ ইকুয়াল টু π/4, এটা আর কি। কোন কত ডিগ্রি থেকে কত ডিগ্রির মধ্যে আপনার এরিয়াটা। পোলারের ক্ষেত্রে তো আপনার আর থিটার খেলা না, ওইখানে তো আপনার আর এর ভ্যালু আর থিটার ভ্যালু দিয়ে আপনি সবকিছু করবেন, ঠিক আছে? তখন তো আপনার থিটার ভ্যালুটা জানা লাগবে। আমরা কার্টেসিয়ানের ক্ষেত্রে কি করতাম? আমরা এক্স অক্ষ বরাবর আমরা এ থেকে বি বিন্দুর মধ্যে এরিয়া বের করতাম, লিমিট আপার লিমিট লোয়ার লিমিট এ আপার লিমিট বি। আর পোলারের ক্ষেত্রে হচ্ছে লিমিটটা কি বসে? থিটার ভ্যালু আলফা থেকে থিটার ভ্যালু বিটা বসে, আর এই আলফা বিটা কি বুঝায়? কোণের সীমা বুঝায়, ঠিক আছে? এখানে ডিওয়াই ডিএক্স এর মান কত হবে বলেন? ওয়াই ডিও আছে লন কজ এক্স, তাহলে লন কজ এক্স ডিফারেন্স করেন। হচ্ছে হ্যাঁ, কিন্তু কোয়াটেক্স মনে হচ্ছে
মাইনাস হবে, মাইনাস। -10x। -10x না? মাইনাস -10x। আচ্ছা, এখানে a এর মান কত? r² = 9 sin 2θ। a এর মান কত? এর মান তো 3। এর মান 3। 3 a এর মান হচ্ছে 3। ভেরি গুড। আর 2-3টা অঙ্ক আছে। r = a × 1 + sin θ কোন অক্ষের সাপেক্ষে প্রতিসম বলতে পারবেন? থিটার জায়গায় মাইনাস থিটা y অক্ষ, থিটার জায়গায় পাই মাইনাস থিটা বসে, পাই থিটার জায়গায় চলে আসবে, y অক্ষ হবে, তাই না? জি। আচ্ছা, 23 নম্বর লাস্ট কোশ্চেন, বলেন কি হবে? 0 থেকে 1 অন বি নাম্বার হবে। ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে 0 বি থেকে নাম্বার 1 ও বি নাম্বার, জি। হোল স্কয়ার না? জি। 0 থেকে 1 √1 + e⁻x হোল স্কয়ার dx। তো এটা আসবে √1 + e⁻2x dx 0 থেকে 1। বি নম্বরটা। সো এই ছিল আর কি আমাদের ইন্টিগ্রেশনের আলোচনা। তো ইন্টিগ্রেশনের প্রথম ক্লাসে আমরা বেসিক্যালি ফর্মুলাগুলো একটু রিভিউ করছি, ইন্টিগ্রেশনের বেসিক কিছু থিওরেম রিভিউ করছি, ঠিক আছে, ইন্টিগ্রেশনের কিছু প্রপার্টি রিভিউ করছি যেগুলোতে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। এরপরে এই পার্টে আমরা কিছু এরিয়া, কিছু স্ট্যান্ডার্ড এরিয়া নিয়ে একটু আলোচনা করলাম, কিছু এমসিকিউ দেখলাম, কিছু গ্রাফ দেখলাম, কিছু বিষয় নিয়ে আমরা মানে একটু ডিসকাশন করলাম আর কি আমাদের নিজেদের মধ্যে। একটু আমাদের নলেজটা একটু বাড়লো, একটু হইলো, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তো আজকে ক্লাস নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা বলতে পারেন, প্রশ্ন থাকলে। ভাইয়া প্রতিসমটা বলতে কি এক্স অক্ষ মানে সমান 2 ভাগে ভাগ করে এটাকে বোঝায়, বা যে ওয়াই অক্ষ? অক্ষের সাপেক্ষে প্রতিসম সেই অক্ষ সমান 2 ভাগে ভাগ করা বুঝায়। যদি এক্স অক্ষের সাপেক্ষে প্রতিসম হয় তার মানে এক্স অক্ষ ওই গ্রাফটাকে সমান 2 ভাগে ভাগ করতেছে, আর যদি ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসম হয় তার মানে ওয়াই অক্ষ গ্রাফটাকে সমান 2 ভাগে ভাগ করতেছে। বুঝতে পারলেন? বুঝছি। আচ্ছা, আচ্ছা ভাই, এই ক্ষেত্রফল এই সমাকলনের সাহায্যে আমরা বের করি, কিন্তু এখানে চাপ দৈর্ঘ্য নির্ণয়ের জন্য দৈর্ঘ্য বলি কেন? এটা সমাকলন যেহেতু ব্যবহার করতেছি আমরা। হ্যাঁ, সমাকলনে আপনার শুনেন, সমাকলনের ইনিশিয়ালি সমাকলনটা কি হিসাবে ইউজ হয়েছে? ক্ষেত্রফল ব্যবহারে ইউজ হয়েছে। বাট সমাকলন দিয়ে তো শুধু ক্ষেত্রফলই এখন আর বের করে না, সমাকলন দিয়ে আবার বহুত কিছু বের করে। আচ্ছা ভাই, ঘনত্ব এখানে বের করে। ডিএসটা কি কোনো পয়েন্ট নির্দেশ করে যে পয়েন্ট গুলো যোগ করলে একটা দৈর্ঘ্য আসবে, এরকম কিছু? হ্যাঁ হ্যাঁ, কাইন্ড অফ ওইরকমই, ঠিক আছে। ক্ষুদ্র চাপের দৈর্ঘ্য, ক্ষুদ্র চাপ বলতে খুবই ক্ষুদ্র চাপ, ধরেন একটা পয়েন্টের মতো, তাহলে ওইগুলারে যোগ করলে আপনি ওই চাপের দৈর্ঘ্যটা পেয়ে যাবেন। বুঝেন নাই? জি ভাই। এই হচ্ছে বিষয়। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। ভাই কালকে তো এক্সাম মনে হয় ভাই। জি ভাই, কালকে এক্সাম। এক্সাম আমরা যা পড়াইছি এগুলো থেকে এক্সামে কোশ্চেন থাকবে, তো বেশি টেনশন নেওয়ার কিছু নাই। আপনারা অলরেডি আগের পরীক্ষাটা দেখছেন। আমরা আচ্ছা কোশ্চেন ভাইয়া, কঠিন করবো পরে, এখন এক্সামের আমরা। বিষয়ে একটা প্রশ্ন ছিল জি জি, বলেন। যে এক্সাম কি আমাদের যে দুইটা পরবর্তীতে ক্লাস হলো এই দুইটার উপর হবে না পুরো 4টা ক্লাসের বা 5টা ক্লাসের উপরই হবে? না, আমরা ইন্টিগ্রেশনে যে যে দুইটা চ্যাপ্টার পড়লাম এই দুইটা চ্যাপ্টারের উপরে এক্সাম। আচ্ছা ভাই, ঠিক আছে। ঠিক আছে। ভাই এক্সামের মধ্যে একদিন গ্যাপ দিয়ে নিলে কি ভালো হয় না ভাই? একটু চাপ হয়ে যায়। আপনারা যদি চান তাহলে আমরা এক্সাম একদিন গ্যাপ নিয়ে পরের দিন নিতে পারি। আপনারা কি এটা চান? তো এটা আমার মত বলছিলাম। একদিন গ্যাপ থাকলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা তাহলে এক্সামের বিষয়টা নিয়ে আমি আজকে কথা বলবো। তাহলে আমরা একদিন তাহলে গ্যাপ দিয়ে এক্সামটা দিব, ঠিক আছে। আর জি আমরা ভাই। আজকে এক্সামের যেদিন এক্সাম হবে ওই রাতে আপনারা হচ্ছে পরের উইকের রুটিনটা পেয়ে যাবেন, যে পরের উইকে আমরা কবে 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 ক্লাস নিব। প্রতি উইকে আমরা আলাদা আলাদা রুটিন দিব আপনাদেরকে, ঠিক আছে। প্রতি উইকের আলাদা আলাদা রুটিন আপনারা পেয়ে যাবেন। পরের উইকের রুটিনটা আপনারা ইনশাআল্লাহ এক্সামের দিন পেয়ে যাবেন। ওকে, জি ভাই। আচ্ছা ঠিক আছে। সোফার আপনাদের কি টেলিগ্রাম গ্রুপের জিনিসগুলো বুঝতে কি সমস্যা হচ্ছে, যে আমরা ম্যাটেরিয়াল গুলো কি যেভাবে দিচ্ছি বা এগুলা কি আপনাদের পেতে সমস্যা হচ্ছে কিনা বা বুঝতে সমস্যা হচ্ছে কিনা? আমরা কি আলাদা কোনো গ্রুপ খুলবো কিনা আপনাদের সুবিধার্থে? না ভাই, ঠিক আছে। ঠিক আছে তো ভাই। আচ্ছা, আমার মনে হয় আপনারা পরীক্ষাটা একটু কি পরীক্ষাটা কি 9টার পরে হবে, 9:30 10টার দিকে? জি, পরীক্ষাটা 9:30টার দিকে হবে। আর যদি আপনাদের কাছে কোনো ডাউট বা এগুলো বেশি হয় সেক্ষেত্রে আমি দরকার হলে একটা ডাউট সলভিং ক্লাস নিতে পারি কালকে। আর যদি মনে হয় যে না আমাদের যে ডাউট গুলো আছে সেগুলো আমি টেলিগ্রাম গ্রুপ থেকে সলভ করতে পারবো, সেই ক্ষেত্রে আপনারা টেলিগ্রাম গ্রুপে জানাবেন, সেখান থেকে সলভ করে নেবেন ডাউট গুলো। তো অবশ্যই যত ডাউট আছে সেগুলো সলভ করে নেবেন, দ্রুত ডাউট গুলো সলভ করে নেবেন। ডাউট গুলো কোনো জমায় রাখবেন না, একটা টাইমে কিন্তু এই জিনিসটা আপনাদেরকে মানে
এই ডাউট গুলো নিজের সাথে নিজে প্রতারণা করবেন না, আমার কথা হচ্ছে এটা, ঠিক আছে? নিজের সাথে নিজে প্রতারণা করবেন না, ঠিক আছে? এই ডাউট গুলো জমায় রাখবেন না। এক একটা পরীক্ষায় যে ডাউট গুলো জমেতেছে এই জিনিসটাই আপনাদের চান্স মিস হওয়ার জন্য কিন্তু মানে কারণ হবে একটা সময়, ঠিক আছে? ঠিক ঠিক আছে আছে তাহলে আপনাদের সাথে তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো ভাই থাকবেন। ভাই বলেন। ভাই বলছি পরীক্ষার টাইমটা ভাই মানে একটু লং করা যায় না? দেখা গেল যে দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, এরকম 6 ঘন্টার মধ্যে যে কোনো এক টাইমে যে পরীক্ষা দেয়া। করা যায় চাইলে। এটা আপনারা যদি এই ব্যাপারে কোনো শুনেন এক্সাম নেওয়া বা টেকনিক্যাল যে কোনো কিছুর জন্য আপনারা গ্রুপে সৌরভ দাস আছে, ওকে মেনশন দিয়ে ওকে যে ওই প্রশ্নগুলো করবেন, ঠিক আছে? আচ্ছা ভাই, ঠিক আছে। ঠিক আছে, ওইটা করতে পারেন। ও যদি বলে করা যাবে তাহলে করা যাবে, ঠিক আছে? আচ্ছা ভাই। ঠিক আছে, ওকে ভাই, সবাই ভালো থাকবেন। আসসালাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।